প্রায় রাতের মধ্যপ্রহর, সময়টা এমন যখন অন্ধকারও নিজের গভীরতা মেপে ক্লান্ত হয়ে পড়ে, আর নীরবতা হয়ে ওঠে অস্বাভাবিক ভারী। এয়ারপোর্ট, যে জায়গাটা সাধারণত আলো, শব্দ আর মানুষের ভিড়ে ব্যস্ত থাকে, আজ সেখানে এক অদ্ভুত শূন্যতা। দূরে কোথাও একঘেয়ে অ্যালার্মের ক্ষীণ শব্দ, আর মাঝে মধ্যে বাতাসে দুলে ওঠা ঝুলন্ত সাইনবোর্ডের কটকট শব্দ, সব মিলিয়ে পরিবেশটা যেন আগাম কোনো বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ নীরবতাকে চিরে প্রবেশ করে একদল মানুষরূপী হায়নার দল। মুখে কালো হ্যালোইন মাস্ক, চোখ দুটো কেবল ফাঁকা গর্তের মতো জ্বলছে, হাতে আধুনিক স্নাইপার। কিছু ডিউটিরত গার্ড ছুটে আসে তাদের আটকানোর জন্য, কিন্তু গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই তারা চিহ্ন গার্ড চাপা পড়ে। দুইটা গুলি, একটার পর একটা। শব্দটা ধাতব প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ে পুরো এয়ারপোর্ট জুড়ে। প্রথম গার্ডের কপাল ভেদ করে গুলি মস্তিষ্ক ছিন্নভিন্ন করে দেয়, সে শব্দ করার আগেই লুটিয়ে পড়ে ঠান্ডা মেঝেতে। দ্বিতীয়জনের চোখে তখনও আতঙ্ক জমে ওঠেনি, ততক্ষণে তারও পরিণতি একই। তারা চিহ্ন তো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মেঝের উপর, সাদা টাইলস লাল হয়ে ওঠে, যেন কেউ নিঃশব্দে মৃত্যুর স্বাক্ষর রেখে যাচ্ছে। তারপর শুরু হয় বিশৃঙ্খলা। মাঝরাত হওয়ায় লোকজন ছিল কম, কিন্তু যারা ছিল তারা মুহূর্তেই দিশেহারা হয়ে পড়ে। কেউ দৌড়াচ্ছে, কেউ চিৎকার করছে, কেউ লুকোতে চাইছে, কিন্তু কোথাও নিরাপত্তা নেই। কেননা লোকগুলো ইতোমধ্যেই চারদিক ঘিরে ফেলেছে। প্রতিটি এক্সিট, প্রতিটি করিডোর, প্রতিটি পথ বন্ধ। কেউ বাইরে যেতে পারবে না, কেউ ভেতরে ঢুকতেও পারবে না। এয়ারপোর্টটা মুহূর্তেই পরিণত হয় এক জীবন্ত কারাগারে, যেখানে বন্দিরা জানেই না তাদের অপরাধ কী। কিন্তু এই মৃত্যুর মিছিলের মাঝেও এক রমণী ছুটছে। সে নিজের প্রাণের জন্য নয়, তার পেটে বেড়ে ওঠা আরেকটি প্রাণের জন্য, সানা। সে প্রথম দেখাতেই চিনে ফেলেছিল তাদের। এরা কারা, কেন এসেছে, সবকিছু তার কাছে অজানা নয়। মিসেস সাইয়েদা আগেই সতর্ক করেছিলেন, এগুলো লরেন্সের ছেলে মার্কান স্টিফেনের লোক। সানা ব্যাকডোর দিয়ে বেরিয়ে আসে। তার শ্বাস দ্রুত, পা কাঁপছে, তবুও থামে না। সামনে অন্ধকার, অজানা পথ, তবুও সে দৌড়াচ্ছে। এয়ারপোর্টের পেছনের খোলা মাঠে ঢুকে পড়ে সে, যেখানে প্লেন উঠানামা করে। চারপাশে গভীর অন্ধকার, দূরে ঝোপঝাড়, বাতাসে ঠান্ডা স্রোত। ঠিক তখনই কানে ভেসে আসে এক চিৎকার। ডাইনি, ওঠ হঠ। 9টা বাজে। শব্দটা যেন বজ্রপাতের মতো আঘাত করে তার চেতনায়। এক ঝটকায় সানা চোখ খুলে ফেলে, হাঁপাতে হাঁপাতে উঠে বসে। বুক ধড়ফড় করছে, শরীর ঘামে ভেজা। কয়েক সেকেন্ড সে বুঝতেই পারে না কোথায় আছে। তারপর ধীরে ধীরে বাস্তব ফিরে আসে। রমণী তাড়াতাড়ি নিজের বুকের ডান পাশে হাত রাখে, তারপর থমকে যায়। নিজেরই উপর বিরক্ত হয়ে বিড়বিড় করে ওঠে। ধুর, হার্ট তো বাম পাশে থাকে, আমিও না। তারপর এলোমেলো চুলগুলো কোনোভাবে পেঁচিয়ে, নিজের নাকের পাটাতন ফুলিয়ে ধূপধাপ পা ফেলে পাশের রুমে ঢুকে পড়ে। সে ভেবেছিল আজ অফিস ছুটি নিয়েছে, তাই সারাদিন ঘুমাবে। কিন্তু সকাল হতেই শুরু হয়ে গেছে সেই কালনাগিনীর অত্যাচার। কেন যে তাকে নিজের সাথে নিয়ে আনতে গেল। সানা তার কক্ষে গিয়ে শক্তকণ্ঠে কিছু বলার পূর্বেই সামনের রমণীকে দেখে তার চোয়াল ঝুলে পড়ার উপক্রম। সে সামনে এগিয়ে গিয়ে তার চারপাশে ঘুরে ঘুরে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে। সামনে থাকা রমণী এমন ভাবে সেজে আছে যেন সে কোন ফ্যাশন শোতে এসেছে, মুখে ভারী মেকআপের আস্তরণ, দামি পোশাক। এদিকে ঈশানীর সেদিকে খেয়াল নেই, সে নিজের কাঁধ সমান চুলগুলোকে বারবার নাড়িয়ে দেখছে আর উচ্ছ্বাস করা কণ্ঠে প্রশ্ন করে। চমকে গেছিস তাই না? এখন বল, আমাকে কেমন লাগছে? একদম প্রিন্সেস ডায়না। তার আনন্দের উপর এক বালতি জল ঢেলে সানা প্রত্যুত্তর করে। একদম প্রিন্সেস ডাইনি। ঈশানীর ঠোঁটের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। ওটা তো তুই, আমি না। এসব ছাড়, এত সেজেগুজে কোথায় যাচ্ছিস সেটা বল। তুই আবারও ভুলে গেছিস, আজ আরভির স্কুলের প্রথম দিন। ওর ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে। আর দেখিস, ও ফার্স্ট হবে, আমি পড়িয়েছি ওকে। আমার সেটা খুব ভালো করে মনে আছে। কথা সেটা না, কথা হলো, স্কুলে যাবে ভিড়, তাহলে তুই কেন সাত সকালে উঠে সেজেগুজে বসে আছিস? ঈশানীর মুখে আবারও হাসি ফুটে ওঠে। সে নিজেকে আয়নাতে দেখে বলে, যাতে সবাই দেখে চমকে যায় আরভি রান্না এত স্মার্ট, ফ্যাশনেবল, দ্য বিউটি কুইন। তাকে হাত উঁচিয়ে থামিয়ে সানা বলে, ব্যাস, আমি বুঝে গেছি, ছেলেকে পড়াতে না, নিজের জন্য জামাই খুঁজতে যাচ্ছিস। কিন্তু তোর ড্রেস এত ছোট কেন? এই বলে সানা ঈশানীর হাঁটুর একটু উপরে থাকা টপসকে টেনে নিচে নামাতে থাকে। এদিকে ঈশানী বিরক্ত হয়ে খেকিয়ে ওঠে। আরে ছাড়, ছাড় বললাম ডাইনি আমায়। এটা ফ্যাশন। এটা ফ্যাশন না, ফেটে গেছে তোর। তুই ছাড়বি কি না? না, ডাইনির বাচ্চা। তাদের দুজনের কথা কাটাকাটির মধ্যে আসে একটা বাচ্চার বিরক্তি মাখা কণ্ঠস্বর। উফ, মমো,
আর না, তোমাদের দুজনের জন্য আমার গেম খেলতে প্রবলেম হচ্ছে। দুই রমণী দরজার দিকে তাকাতেই নজরে আসে 5.5 বছরের একটা নাদুস নুদুস বাচ্চা ছেলে। ছেলেটাকে একবার দেখলেই মনে হয় যেন সময় পিছিয়ে গেছে, যেন আর্যের ছোটবেলার প্রতিচ্ছবি আবার ফিরে এসেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর মিলটা আসে তার রাগে, যখন সে কোনো কিছুর জন্য জেদ ধরে, অথবা কেউ তার কথা না শোনে, তখন তার ছোট্ট মুখটা শক্ত হয়ে যায়, চোয়াল আটকে যায় ঠিক আর্যের মতো। এমনকি ডার্ক ব্রাউন চোখজোড়াও। রিশভির জাওয়ান, যার কানে লাগানো ইয়ারফোন ও হাতে মোবাইল ফোন, চোখে মুখে বিরক্তিকর ভাব স্পষ্ট। ঈশানী এক পলক তার দিকে তাকিয়ে তড়িঘড়ি করে বলে, আরভি, সোনা, তুমি এখনো রেডি হওনি? বিপরীতে আরভি গো ধরে বসে, আমি এভাবেই ঠিক আছি, এভাবেই যাব। না সোনা, গিয়ে শার্ট পরে নাও, হ্যারি আপ। কিন্তু সামনের রমণী তার তীব্র বিরোধিতা করে ওঠে। ও শার্ট না টি শার্ট পরে যাবে। ও শার্ট পরবে, না টি শার্ট। দুই রমণী আবারও এই নিয়ে বেঁধে গেল। এদিকে আরভি দাঁড়িয়ে অভিজ্ঞদের মতো মাথা দুদিকে নেড়ে আবারও নিজের কানে ইয়ারফোন লাগিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু তাদের দুজনের কথা থেমে যায় যখনই কানে আসে, আমার চ্যাম্প, ও লুঙ্গি পরে যাবে। দুই রমণী হঠাৎ নাক মুখ কুঁচকে তাকায়, দৃষ্টি আটকায় হাতে একটা লুঙ্গি নিয়ে এগিয়ে আসা এসপিকে। যে একগাল হেসে আওড়ায়, আব্বে ইয়েয়ার, আমরা চায়নাতে আছি, তার মানে এটা না আমরা বাঙালি সংস্কৃতি ভুলে যাব? দেখ, আমি এখানকার কতগুলো গ্রামের মার্কেট ঘুরেও একটা লুঙ্গি পাইনি। তাই বলে কি সংস্কৃতি থেমে যাবে? একদমই না। ওই খুশদিলে মেয়ের শাড়ি কেটে লুঙ্গি বানিয়েছি আমি। আরভি এটাই পরবে, তাই না মিসেস নাগিন? এসপির মুখ থেকে মিসেস নাগিন বের হতে দেরি, কিন্তু ঈশানীর চিৎকার করতে দেরি হয়নি। মিস, মিস নাগিন। এসপি বুকে হাত দিয়ে বলে, সরি মিস, মিস লুঙ্গি, আই মিন শুধু লুঙ্গি, ফাইনাল। সানা মানতে নারাজ, সে জোর গলায় বলে, তোর বউয়েরটা তুই পরে বসে থাক, আমার ছেলেটি শার্টটি পরবে। ঈশানী তার থেকেও জোরে বলে, শার্ট, লুঙ্গি, টি শার্ট। একজনের থেকে আরেকজন আরও জোরে চিৎকার করছে। তাদের চিৎকারে পাশের রুম থেকে নিজের 8 মাসের ভারী পেটটাকে নিয়ে ধীরে ধীরে বহু কসরতে হেঁটে আসে সানিতা। কেননা সে জানে এই তিনজন কখনো থামবে না। আরভি বাচ্চা হয়েও চুপচাপ, গম্ভীর হয়ে থাকে, আর এরা বুড়ো হয়েও সারাদিন ঝগড়া ঝাঁটি চিৎকার চেঁচামেচি করতে থাকে। কখনো তো তার মনে হয় বাচ্চা আরভি নয়, বাচ্চা হলো এরা। সে এসে একটু জোরে বলে, না ওটি শার্ট পরবে, না লুঙ্গি, আর না শার্ট, আরভি স্কুলের ড্রেস পরে যাবে। এসপি সানিতাকে দেখেই তড়িঘড়ি করে হাতে থাকা তার কাপড় কেটে বানানো লুঙ্গিটা পিছনে লুকিয়ে ফেলে, কেননা সানিতা এটা দেখলে তার আর রক্ষা নেই। তার দিকে এগিয়ে গিয়ে চিন্তিত স্বরে প্রশ্ন করে, সানি, তুই কেন আসতে গেলি এভাবে? না হলে তোমরা সারা বাড়ি মাথায় তুলতে, আরভির আজ আর স্কুলে যাওয়া হবে না। সে আরভির দিকে তাকিয়ে বলে, আরভি, ছোট মার সাথে চলো। সানিতা আরভিকে নিয়ে চলে গেল। এদিকে দুই রমণী এসপির দিকে ক্ষেপা দৃষ্টি নিক্ষেপ করে মুচকি মেরে চলে যায়। এসপি হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে, মানে সে কি করল সে নিজেই বুঝতে পারছে না। ভীর নিবাস এর ড্রয়িং রুমের মাঝখানে বসে আরভি নিজের জুতা পরার চেষ্টা করছে, কিন্তু ফিতা বারবার খুলে যাচ্ছে। তার কপাল কুঁচকে আছে একদম আর্যের মতো সেই একরোখা ভঙ্গি। এসপি এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে, দাও, আমি বেঁধে দিই। আরভি সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেয়। না, আমি নিজে করব। এসপি হালকা হেসে মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, করো। কিছুক্ষণ পর অবশেষে জুতা পরে উঠে দাঁড়ায় সে। ছোট্ট স্কুল ড্রেস, পিঠে ব্যাগ, মনে হচ্ছে ছোট্ট কোনো সৈনিক যুদ্ধের ময়দানে যাচ্ছে। এরই মধ্যে ঈশানী আরেকবার গিয়ে নিজের মেকআপ আবার দেখে এসেছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা। সানা এখন তাদের সাথে যাবে না, পরে যাবে। তার নাকি রেডি হতে 2 ঘন্টা লাগবে, ছেলের স্কুলে প্রথম দিন সেও সেজেগুজে যাবে, সে কেন এভাবে যাবে? কিন্তু দেরি হয়ে যাবে বলে এসপি আর ঈশানী নিয়ে যাবে। এসপি তার দিকে তাকিয়ে বলে, লেটস গো মাই চ্যাম্প, দেরি হয়ে যাচ্ছে। ঈশানী তার হাত ধরে দরজার দিকে এগিয়ে যায়। ঠিক তখন কোথা থেকে সানা দৌড়ে এসে তাদের সামনে দাঁড়ায়। এসপি তাকে দেখা মাত্রই নাক মুখ কুঁচকে প্রশ্ন করে, কিরে, তুই এখনো রেডি হসনি? এতক্ষণ কি করছিলি? আমি কি তোর মতো, যে শুরু হতেই শেষ? আমার ব্রাশ করতেই 10 মিনিট লাগে। এসপি অবাক সুরে আওড়ায়, 10 মিনিট? রানী কটকটি, যদি কৃপা করে আপনার হীরার মতো দাঁতগুলো দেখাতেন, জীবন ধন্য হতো। যেগুলো 10 মিনিট লাগিয়ে আপনি শুধু ঘষামাজা করেন। এক শর্তে দেখাবো, তাড়াতাড়ি 5 কোটি বের কর। এসপি এক লাফে 2 কদম পিছিয়ে যায়। মাফ কর আমার মা, এই টাকা দিয়ে আমি নিজের দাঁত হীরা লাগিয়ে নিব। আরে ধুর, এখন এসব ছাড়,
আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি ভীরকে। তার চোখ মুখ দেখে এমন মনে হচ্ছে সে কোন গুরুত্বপূর্ণ কথা বলবে। এসপি আর ঈশানী দুজনেই থমকে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু তাদের ভাবনার উপর এক বালতি জল ফেলে সানা আরভির গালে হাত রেখে বলে, ভীর, স্কুল যাচ্ছ, জাস্ট রিমেম্বার মেয়েদের মন না লুটে, ব্যাংক লুটের চিন্তা করবে। তাহলে একদিন তুম বানোগে কারোরপতি, অর হাম বানেগা কারোরপতি মা। এসপি নিজের চোয়াল ফাঁক করে তাকিয়ে আছে। সানার এমন উপদেশ শুনে ঈশানী সাথে সাথে দাঁত খিচিয়ে বলে, এই ডাইনি তুই আমার আরভিকে কি শিখাচ্ছিস? সানা তার কথা উড়িয়ে দেওয়ার মতো হাত নেড়ে বলে, চুপ কর, জীবনে যেটা বেশি কাজে লাগবে সেটাই শিখাচ্ছি। পায়সও কা বিনা জিন্দেগি, চিনি ছাড়া জিলাপির মতো, না মুখে নিতে পারবি, না ফেলে দিতে পারবি। রমণীর মুখে এমন যুক্তি শুনে দুজনেই স্তব্ধ হয়ে গিয়েছে, না মানে এর বিপরীতে কি বলা যায় তারা ভেবে উঠতে পারছে না। কিন্তু সানার কাছে এত সময় নাই। সে শেষবারের মতো আরভির কপালে চুমু রেখে আবারও ভিতরে চলে যায়। এসপি সেদিকে তাকিয়ে চিৎকার করে বলে, তাড়াতাড়ি আসবি, ওই আটা ময়দা যা মাখার সব ওখানে গিয়ে মাখিস। আচ্ছা, তোর বউয়ের গুলা মেখে আসছি। এই বলে সানা নিজের রুমে গিয়েও বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি স্থির নিচের দিকে, যেখানে দেখা যাচ্ছে আরভিকে। তার ছোট্ট পা ফেলে ফেলে হাঁটা, মাঝে মাঝে পেছনে তাকানো, ঈশানীর হাত শক্ত করে ধরে থাকা। সানার বুকটা হালকা করে কেঁপে ওঠে। তার চোখের কোণটা ভিজে ওঠে। সে খুব আস্তে ফিসফিস করে, আজ আমার ছেলেটা স্কুলে যাচ্ছে। নিচে দাঁড়িয়ে থাকা আরভি হঠাৎ উপরে তাকায়। মমো, আমি যাচ্ছি। সানা জোর করে নিজের ঠোঁটে হাসি টেনে হাত নাড়িয়ে বলে, গুড বয়, সাবধানে যেও। ঈশানী আরভিকে পিছনের সিটে বসিয়ে সে বিপরীত দিকের দরজা খুলতে যাবে এমন সময় এসপি তাকে ডেকে ওঠে। মিসেস নাগিন, ওর ব্যাগটা। এসপিকে বাক্য সম্পন্ন করতে না দিয়ে ঈশানী ঠাস করে দরজা বন্ধ করে দন্ত চেপে চিৎকার করে ওঠে, মিস নাগিন। এসপি দুই হাত পরাজয়ের ভঙ্গিতে উপরে তোলে বলে, সরি, সরি, মিস ব্যাগ মানে মিস নাগিন প্লিজ আপনি উঠুন আগে, পরে ব্যাগ জাহান নামে যাক। ঈশানী তার দিকে রতারা চিহ্ন তো চক্ষু নিক্ষেপ করে দাঁত কিরমির করে পিছনের সিটে আরভির সাথে উঠে বসে গেল। গাড়ি চলতে শুরু করে উদ্দেশ্য চায়না লিনহুয়া একাডেমি। বাড়িটা আবার নিঃশব্দ হয়ে যায়। সানা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেখানটায় একদম স্থির হয়ে। তারপর ধীরে ধীরে ঘুরে নিজের রুমে ঢোকে। এই গুছানো রুমের একটা জায়গা আছে যেখানে সময় থেমে আছে। আলমারির ভেতরে। সে ধীরে আলমারিটা খুলে ভেতর থেকে একটা ফ্রেম বের করে, আর্যের ছবি। রমণী কিছুক্ষণ তাকিয়ে থাকে চুপচাপ। তার আঙুল কাঁপতে কাঁপতে ছবিটার উপর ছুঁয়ে যায়। কণ্ঠ থেকে বের হয়, দেখছেন, আমাদের ছেলে আজ প্রথমবার স্কুলে গেল। আপনি একদিন বলেছেনন, ওকে নিজের হাতে স্কুলে দিয়ে আসবেন। ধীরে হালকা একটা তিক্ত হাসি আসে তার ঠোঁটে। দেখলেন, শেষ পর্যন্ত আমি দিয়ে পাঠালাম। একদম আপনার মতো হয়েছে ও, ওর চোখ, ওর জেদ, ওর চুপ করে থাকা। সানা একটু থেমে ফের বলে, আমি ভয় পাই জানেন, খুব ভয় পাই। যদিও আপনার মতো হয়ে যায়, একটা দানব। যেই অন্ধকার থেকে বাঁচাতে আমি সব ছেড়ে চলে এসেছি সেই অন্ধকার যদি। উদ্ধৃতি চিহ্ন। এটুকু বলেই সে থেমে যায়। তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলে, না, না, আমি ওকে আপনার মতো হতে দেব না, আমি ওকে এই অন্ধকার থেকে দূরে রাখব। আপনি আপনার পাপের সাম্রাজ্য নিয়ে থাকেন, আর আমি আমার ছেলে নিয়ে। ধীরে ধীরে ছবিটা আবার আলমারিতে রেখে দেয়। আলমারি বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর হঠাৎ যেন নিজেকে শক্ত করে নেয়। ড্রয়ার খুলে একটা কালো শাড়ি বের করে, এখানে শাড়ি পাওয়া যায় না। এটা ঈশানী তার জন্য কোথা থেকে নিয়ে এসেছে যেটা কোনোদিনও পরা হয়নি তবে আজ পরবে ছেলের জন্য। চলে যায় ওয়াশরুমের দিকে। চারদিক নিস্তব্ধ, বিশাল বক্সিং রিংটা যেন ফাঁকা একটা যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে। চারপাশে কোনো দর্শক নেই, কোনো শব্দ নেই, শুধু হালকা আলো আর ভারী নিঃশ্বাসের শব্দ। বাতাসে ঘামের গন্ধ মিশে আছে, মেঝেতে পুরনো আঘাতের দাগ। রিংয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে বলিষ্ঠ মানব। তার চোয়াল শক্ত করে আটকানো, শিরাগুলো ফুলে উঠেছে কপাল আর গলায়। ঘামে ভেজা শরীরের প্রতিটি পেশি স্পষ্ট হয়ে উঠেছে। তার মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট, ঠোঁট ফেটে গেছে, গালের পাশে লালচে দাগ। তবুও তার চোখ শান্ত, অস্বাভাবিকভাবে স্থির। সামনে তার প্রতিপক্ষ একজন অভিজ্ঞ ফাইটার। রিংয়ের এক পাশে একটু দূরে দাঁড়িয়ে আছে কাইলিন। সাথে কয়েকজন গার্ড। সে চুপচাপ দেখছে, ফাইট শুরু হয় ধীরে। আর যে প্রথমে আঘাত করছে খুব নিয়ন্ত্রিতভাবে। সুযোগ বুঝে প্রতিপক্ষ আঘাত করে বসে তাকে। এক ঘুষি এসে লাগে আর্যের মুখে।
মাথা সামান্য কেঁপে ওঠে, ঠোঁটের কোণ দিয়ে রতারা চিহ্ন তো গড়িয়ে পড়ে। কিন্তু আর যে কোনো প্রতিক্রিয়া দেখায় না, যেন এসব তার কাছে কিছুই না। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢোকে জ্যাক। সে দ্রুত এগিয়ে আসে রিংয়ের পাশে, ঠান্ডা স্বরে আওড়ায়, বসো, রাশিয়ান স্মাগলাররা মুভ করেছে। তারা স্নাইপার সেট করেছে এখনই। তারা ডিল করতে চায়, কিন্তু নিজেদের রুলে। বিপরীত প্রান্ত থেকে কোন প্রত্যুত্তর আসে না। আর্যের চোখ এখনো প্রতিপক্ষের ওপর, হাত চলছে ধীরে, নিয়ন্ত্রিত ভানে। যেন বাইরের কোনো শব্দই তার কানে পৌঁছাচ্ছে না। প্রতিপক্ষ আবার সুযোগ পেয়ে আঘাত করে। এবার আরও জোরে। আর্যের মাথা একপাশে ঘুরে যায়, কিন্তু সে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। চোখে কোনো রাগ নেই, শুধু ফাঁকা একটা স্থিরতা। জ্যাক আবার বলে, আমাদের লোকজন পজিশনে আছে, কিন্তু ওরা আগে শট নিতে পারে। এবারও কোন উত্তর আসল না, শুধু গ্লাভসের শব্দ, শ্বাসের শব্দ আর ধীরে চলা লড়াই। জ্যাক 1 সেকেন্ড থামে, তারপর একটু নিচু স্বরে বলে, বসো, ম্যামের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এই কথাটা বলার সাথে সাথে সবকিছু যেন থেমে যায় এক মুহূর্তের জন্য। আর্যের হাত থেমে যায়। ধীরে ধীরে সে চোখ তুলে সামনে তাকায়। তার চোখে সেই আগের শূন্যতা নেই, এবার সেখানে জমে ওঠে ঠান্ডা, ভয়ঙ্কর কিছু। পরের মুহূর্তেই ধপ, একটা ভয়ঙ্কর জোরে পাঞ্চ, তার প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই সোজা মেঝেতে লুটিয়ে পড়ে। পুরো রিং কেঁপে ওঠে সেই আঘাতে। লোকটা আর উঠতে পারে না। নির্বতায় ছেয়ে যায় পুরো কক্ষ। আর্যের চোয়াল শক্ত হয়ে আছে। তার বুক ওঠানামা করছে, চোখ এখনো নিচের দিকে স্থির। একটাও কথা না বলে সে ঘুরে দাঁড়ায়। রিং থেকে নেমে আসতে আসতে হাতের গ্লাভস খুলতে থাকে ধীরে ধীরে, যেন ভেতরের ঝড়টা সে নিজেই আটকে রাখছে। ঠিক তখনই দরজাটা আবার ধীরে খুলে যায়। ভেতরে প্রবেশ করে রওনাক। পা রাখতেই সে থমকে দাঁড়ায়। চারপাশের ভারী নীরবতা, মেঝেতে পড়ে থাকা অচেতন ফাইটার, আর রিংয়ের পাশ থেকে নামতে থাকা আর যে সবকিছু মিলিয়ে পরিবেশটা যেন শ্বাসরুদ্ধকর হয়ে উঠেছে। রওনাকের গলা শুকিয়ে আসে। সে অজান্তেই একটা ফাঁকা ঢোক গিলে ফেলে। চোখ সরাতে পারে না আর্যের দিক থেকে। এই মানুষটা একসময় সম্পূর্ণ অন্যরকম ছিল। হাসি খুশি, ভদ্র, ফ্যানদের সাথে মিশে থাকা সবাই তাকে ভালোবাসত। ইন্ডাস্ট্রিতে তার নাম ছিল সবচেয়ে ভদ্র হিরো। কিন্তু এখন সে সম্পূর্ণ আলাদা। চোখে কোনো অনুভূতি নেই, মুখে কোনো কথা নেই, চারপাশে একটা ভয়ঙ্কর চাপা অন্ধকার। মানুষ এখন তাকে সামনে থেকে কম, পেছনে বেশি আলোচনা করে একটা নামেই ডাকে, ব্যাড বয়, ফিল্ম ইন্ডাস্ট্রির গ্যাংস্টার। সানা তাকে ছেড়ে যাওয়ার পর প্রথম দিকে সে পাগলের মতো খুঁজেছে। শহরের প্রতিটা রাস্তা, প্রতিটা কোণ, প্রতিটা ভিড়ের মাঝে সে শুধু একটা মুখই খুঁজেছে সানার। এয়ারপোর্ট, রেল স্টেশন, হাসপাতাল, হোটেল, কোথায় যায়নি সে? কিন্তু না, কোথাও কিছুই মেলেনি। দিন গড়িয়েছে, মাস কেটেছে, তারপর বছর। কিন্তু তার খোঁজ থামেনি। শুধু পদ্ধতি বদলেছে। আগের মতো আবেগে না, এখন সে খুঁজে ঠান্ডা মাথায়, হিসেব করে, পরিকল্পনা করে। তার চারপাশে এখন এমন এক শক্ত বলয় তৈরি হয়েছে, যেখানে কেউ সহজে ঢুকতে পারে না। কেউ তার ভেতরের মানুষটাকে দেখতে পায় না। রিজভি কয়েকবার চেষ্টা করেছে তাকে আগের মতো ফিরিয়ে আনতে। কিন্তু আর যে শুধু চুপ থেকেছে। তার চুপ থাকাটাই এখন তার সবচেয়ে বড় উত্তর। সে আর আগের মতো কথা বলে না, হাসে না, কারো সাথে মিশে না। কাজ আর নিজের দুনিয়ার বাইরে সে কিছুই রাখে না। কিন্তু একটা জিনিস এখনো বদলায়নি। সে এখনো সানাকে খুঁজে। তার মন এখনো বিশ্বাস করে সানা কোথাও আছে, তার থেকে পালিয়ে। কিন্তু সেই বিশ্বাসের সাথে সাথে আরেকটা জিনিসও জন্ম নিয়েছে, রাগ, ভয়ঙ্কর, নিঃশব্দ, জমাট বাঁধা রাগ। নিজের ওপর, সময়ের ওপর, আর সবচেয়ে বেশি সানার ওপর। এদিকে রওনাকও ঈশানীকে অনেক জায়গায় খুঁজেছে। শেষমেশ সে জানতে পারে, ঈশানী নিজ থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছে। তার নাকি মানসিক শান্তি লাগবে। এখানে থাকলে তার মা বাবা ভাইদের কথা মনে পড়বে, তাই সে বিশ্বটাকে ঘুরে দেখতে চায়। একদিন ঘোরা শেষে ভালো লাগলে নিজ থেকেই ফিরে আসবে। আর রওনাক আজ 6 বছর ধরে বসে আছে সেই দিনের অপেক্ষায়। রওনাক ধীরে ধীরে এগিয়ে আসে। তার পায়ের শব্দ পর্যন্ত যেন এই নীরবতার মধ্যে অস্বাভাবিকভাবে স্পষ্ট শোনা যায়। আর যে তখন গ্লাভস খুলছে। তার হাতের শিরাগুলো টানটান, মুখে এখনো আগের আঘাতের দাগ, কিন্তু সে সেগুলো যেন অনুভবই করছে না। রওনাক একটু দূরে দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ চুপ থেকে সাহস জোগাড় করে বলে, স্যার। বিপরীতে কোনো সাড়া নেই। আর যে থামে না, তাকায়ও না। রওনাক আবার বলে, কালকে আপনার অ্যাওয়ার্ড শো, সব রেডি আছে। মিডিয়া, প্রেস সবাই থাকবে। আরজের হাত থামে না। সে যেন শুনছে,
কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। রওনাক এবার গলার স্বর আরও নিচু করে বলে, আর আপনার নতুন মুভি ব্ল্যাক নাইট শুটিং স্টার্ট হবে কয়েকদিন পর। এইবার আপনি ডন মানে হিরো নয় ভিলেনের রোলে থাকবেন। পুরো প্রজেক্টটা বড় আর শুটিং হবে চায়নাতে। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা আরও ভারী হয়ে যায়। সবাই যেন অপেক্ষা করছে আর যে কিছু বলবে কিনা। রওনাকের বুক ধড়ফড় করছে, তার হাতের তালু ঘামে ভিজে গেছে। তারপর খুব ধীরে, কোনো আবেগ ছাড়া, আর্যের কণ্ঠ থেকে ছোট্ট একটা শব্দ বের হয়, হুম। এরপর আর কিছু না বলে, না তাকিয়েই, সে সামনে এগিয়ে পাশ কাটিয়ে চলে যায় রওনাকের। দরজার সামনে গিয়ে নিজের পা থামিয়ে পিছন না ফিরেই বলে, কাই। এটুকু বলতেই কাইলিন বুঝে বাকিটা বলে, বস, আমি সব রেডি করছি। আর যে দরজাটা খুলে সে বাইরে বেরিয়ে যায়। ধীরে ধীরে দরজাটা বন্ধ হয়ে যায় তার পেছনে। ঠাস শব্দটা যেন সবার বুকের ভেতর গিয়ে লাগে। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলে না। তারপর একসাথে যেন পুরো রুমটা শ্বাস নেয়। রওনাক সামনে তাকিয়েই জমে যায়। রিংয়ের মাঝে পড়ে আছে লোকটা একেবারে নিস্তেজ, কোনো নড়াচড়া নেই। তার চোখ বড় হয়ে যায়। আতঙ্কিত স্বরে আওড়ায়, ও ও তো অজ্ঞান হয়ে গেছে। জ্যাক ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকায়। এক সেকেন্ড শুধু তাকিয়েই থাকে। তারপর বিরক্ত হয়ে জোরে হাঁক ছাড়ে, শিট ম্যান, ওকে হসপিটালে নিয়ে যাও। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলো তড়িঘড়ি করে রিংয়ের দিকে দৌড়ে যায়। জ্যাক ঠোঁট কামড়ে নিচু স্বরে গালি দিয়ে বলে, হারবে জেনেও কেন যে মরতে আসে এরা। এয়ারপোর্টের সেই খোলা মাঠ বাইরে থেকে দেখলে ঝকঝকে কৃত্রিম আলোয় ভাসছে, কিন্তু ভিতর থেকে দৌড়ে আসা এক আতঙ্কিত নারীর কাছে সেটা যেন অন্ধকারের থেকেও গভীর, আরও গিলে ফেলা মতো। আলো আছে, অথচ নিরাপত্তা নেই। চারপাশ খোলা, তবু প্রতিটি দিক যেন ফাঁদে ভরা। সানা পিছনে তাকাতেই নজরে আসে একজন মুখোশধারী লোক কাচের ফাঁক গলিয়ে বাহিরের দিকটা দেখছে, কেউ বাহিরে আছে কিনা। এটা দেখেই সে একটা কংক্রিট পিলারের পেছনে গিয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ে। বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে, গলা শুকিয়ে কাঠ, মাথা ঝিমঝিম করছে তবুও সে শব্দ করার সাহস পায় না। এক হাত স্বতঃস্ফূর্তভাবে চলে যায় নিজের পেটের উপর। সেখানে এখনো স্পন্দন আছে আর সেই স্পন্দনটাই তাকে বাঁচিয়ে রেখেছে। তার মাথার ভেতর একটার পর একটা স্মৃতি ধাক্কা মারে। সানা যখন হসপিটালে নেক্সট টাইম জ্ঞান ফিরেছে তখনই মিসেস সাইয়েদা তাকে সবটা বলেছে। তারপর থেকে তার পাগলামি থেমে গিয়েছে। এবং সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিল। একদিকে খুশি অন্যদিকে ভয়, চারদিকে এত এত মানুষের খারাপ নজর তার বাচ্চার উপর। ঠিক তার না, আরজের বাচ্চার উপর। সবাই যেন সোফিয়া ও আরজেকে কিছু করতে না পেরে তারা তার বাচ্চার উপর প্রতিশোধ নিতে চাইছে। মিসেস সাইয়েদের সাথে এটাও বলেছেন তিনি মার্কান স্টিফেনকে চিনেন। কিন্তু হ্যাঁ, তার ছেলেকে চিনেন না। আর ওটা যে কেউ হতে পারে যে আরজের খুব কাছেই আছে। কেননা তিনি আরজের সাথে যা কথা বলতেন তারা সব জেনে যেত। সানা তখনও পুরোটা বুঝে উঠতে পারেনি, কিন্তু এখন, এই তারা চিহ্ন তাক্ত রাতের মাঝে দাঁড়িয়ে প্রতিটা শব্দ যেন বিষের মতো সত্যি হয়ে উঠছে। এয়ারপোর্টের ভিতর থেকে এখনো মানুষের চিৎকারের শব্দ ভেসে আসছে। এই মুখোশধারী মানুষগুলোর আসল চেহারা কেউ জানে না। তাদের সবচেয়ে বড় বিজনেস হচ্ছে প্লাস্টিক সার্জারি। একজনের মুখ আরেকজনের মতো, চেহারা বদলানো তাদের জন্য খেলনা। ঈশানের সঙ্গে থাকা সেই অচেনা মানুষগুলো, সবাই একই রকম। সবাই মার্কানের লোক ছিল। না হলে এইরকম ব্যয়বহুল সার্জারি ঈশান বা রুডির পক্ষে সম্ভব ছিল না। কারণ সোফিয়া তাদের মেরে ফেলার পরই তাদের সকল সম্পত্তি নিজের করে নিয়েছে। এই কারণেই মিসেস সাইয়েদা আগে সানাকে সরিয়ে নিতে চেয়েছিলেন। বাচ্চাসহ নিরাপদে পাঠাতে চেয়েছিলেন। কারণ তারা যদি কোনোভাবে জানতে বা বুঝতে পারে বাচ্চাটা বেঁচে আছে তাহলেই সব শেষ। তারপর নিজে খোঁজ করতেন, সত্যিটা বের করতেন। কারণ তিনি জানতেন, তার একটা ছোট ভুল পদক্ষেপ মানেই সানার গর্ভের শিশুর মৃত্যু। কিন্তু তিনি পারেননি, সানাকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই নিজের জীবন হারিয়েছেন। এদিকে সানা এখনো পিলারের আড়ালে বসে আছে। সময় যেন থেমে গেছে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সে সেখানেই লুকিয়ে থাকে। এর মধ্যে তার ফ্লাইটের সময় পেরিয়ে গেছে। শরীর ক্লান্ত, মাথা ঘুরছে, চোখ ঝাপসা, নিদ্রাহীনতা আর ভয় মিলে তাকে ভেঙে দিচ্ছে, নিজের জন্য, উহু, নিজের সন্তানের জন্য। তবুও সে নড়ে না, কারণ ভেতরে তাকালেই দেখা যাচ্ছে কাচের দেয়ালের ফাঁক দিয়ে লোকগুলো এখনো খুঁজছে। একজন একজন করে মানুষের মুখ চেক করছে, মুখোশ খুলছে, যাচাই করছে কেউ যেন বাদ না পড়ে। সানার গলা শুকিয়ে আসে। যদি তার বাচ্চা না থাকতো হয়তো সে নিজেই গিয়ে দাঁড়াত তাদের সামনে বা কোনোদিনও এখানে আসতোই না। কিন্তু এখন সে শুধু একজন নারী না, সে একজন মা। আর তার কাছে এখন বেঁচে থাকা মানেই 2টা প্রাণকে বাঁচানো।
হঠাৎ দূরে আলো ঝলসে ওঠে। একটা প্লেন অবতরণ করে। সানা সেদিকে সতর্ক চোখে তাকায়। নজরে পড়ে প্লেন থেকে নামছে তাদের পুরো শুটিং টিম। মুহূর্তেই সানার মনে পড়ে আর যে নিজের শুটিং পিছিয়েছে, কিন্তু সে ছাড়া মুভির বাকি শুটগুলো তারা ততদিনে কমপ্লিট করে ফেলছে। যার জন্য গত ২০ দিন ধরে পুরো টিম সিঙ্গাপুরে ছিল। তার বুকের ভেতর ক্ষীণ একটা আশার আলো জ্বলে ওঠে। হয়তো এদের মধ্যে কেউ তাকে সাহায্য করতে পারবে। সে এক পা সামনে বাড়ায়, কিন্তু পরের মুহূর্তেই থেমে যায়। মাথার ভেতর আবার বাজতে থাকে সেই কথা। যে কেউ হতে পারে। যদি এদের মধ্যেই কেউ থাকে? যদি এদের কেউই নিরাপদ না হয়? ভয়টা আবার সবকিছু গ্রাস করে নেয়। সে আবার পেছনে সরে গিয়ে লুকিয়ে পড়ে। সময় গুনতে থাকে। ১ ২ ৩ ঠিক ৩০ মিনিট পর আরেকটা প্রাইভেট জেট অবতরণ করে। এইবার সানার চোখ আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। প্রথমে নামে ইবন মির্জা, তার সঙ্গে তার সেক্রেটারি। কোনো দিকে না তাকিয়ে সরাসরি ভেতরে চলে যায় তারা। তারপর নামে সারহাদ চৌধুরী। তাকে দেখার সঙ্গে সঙ্গে সানার বুকের ভেতর যেন আলো জ্বলে ওঠে। তার ঠোঁটের কোণে অজান্তেই এক টুকরো প্রশান্তির হাসি ফুটে ওঠে। কারণ মিসেস সাইয়েদা সারহাদের ব্যাপারেও তাকে সত্যিটা বলেছেন। এই ফিল্ডে সন্দেহের বাইরে শুধুমাত্র আছে চৌধুরীরা। সানা একবার পিছনে তাকায়, লোকগুলো এখনো ভেতরে ব্যস্ত, ধীরে ধীরে তারা বাইরে আসছে। এটাই সুযোগ। সে গভীর একটা নিঃশ্বাস নিয়ে তারপর দৌড় দেয় সামনে। এদিকে সারহাদের পিছনেই নেমে আসে ঈশানী। সানাকে দেখে সে থমকে যায়। চোখ বিস্ময় বড় হয়ে ওঠে। ডাইনি! সানা আর দাঁড়াতে পারে না। সে ছুটে গিয়ে তাদের সামনে দাঁড়ায়। শ্বাস কাঁপছে, গলা আটকে যাচ্ছে, শব্দ বের হতে চাইছে না। তবুও সে বলতে শুরু করে ভাঙা ভাঙা, এলোমেলো ভাবে যতটুকু পারে। প্রতিটা শব্দের সঙ্গে তার ভয়, আতঙ্ক, যন্ত্রণা বেরিয়ে আসে। কিন্তু শেষ পর্যন্ত সে আর নিজেকে সামলাতে পারে না। আর সেখানেই নিজের জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে সারহাদ প্রথমে নিজের বিস্মিত নয়ন জোড়াকে বিশ্বাস করাতে পারছিল না, সে সত্যিই সানাকে দেখছে। যাকে দেখার জন্য সে ১ মাস ধরে ছটফট করছিল, যাকে দেখার জন্য নিজের অবস্থান আত্মসম্মান সব ভুলে ৪-৫ বার ব্ল্যাক ম্যানশনেও গিয়েছিল। কিন্তু আর যে, সে তাকে একবারও ভিতরে যেতে দেয়নি। আজ সে তাকে সামনে দেখছে। পরবর্তীতে সারহাদের প্রাইভেট জেটে করে সানা ঈশানীসহ অন্য দেশে পাড়ি জমায়। এজন্য আর যে কোনোরকম কিছু খুঁজে পায়নি। সানা চায় না এসে মিসেস সাইয়েদার ফ্রেন্ডকে খুঁজে পাওয়ার পর তাদের দুজনকে চলে যেতে বলেছে। কিন্তু কেউই যায়নি। এদিকে ঈশানীরও তার ভাইয়ের এত বড় সত্যিটা জেনে তার আর ইচ্ছা করল না এখানে আবার ফিরে আসতে। সানা সারহাদকে সাফ সাফ বলে দিয়েছে সে নিজের সন্তানের জন্য কোনোরকম রতারা চিহ্ন তো চায় না। তাই সারহাদ যেন চলে যায়। কিন্তু ২ রমণীকে অবাক করে সারহাদ বলে, সে নিজের বাবার তারা চিহ্ন নিদের মাফ করে দিয়েছে তার মায়ের মতো। তাই বিডিতে নিজেকে এইরকম ভাবে উপস্থাপন করে যে, সে সব কিছু ছেড়ে ইতালি নিজের মায়ের কাছে চলে যাচ্ছে। আর আর্যের তো তাকে নিয়ে কখনোই মাথা ব্যথা ছিল না, সে চলে গেলে আরও ভালো। তবে আর্যের সন্দেহের কাতারে সবচেয়ে প্রথমে ছিল এসপি। কেন জানি তার মনে হয়েছিল, সানা যদি কোথাও যায় তাহলে সর্বপ্রথম এসপির সাথে যোগাযোগ করবে। এমনকি এসপিকেও বারবার চাপ দিচ্ছিল সানা কোথায় তা বলার জন্য। সানিতাকে কিডন্যাপ করার হুমকিও দিয়েছে। কিন্তু এসপি প্রতিবার এটাই বলেছে, সে জানে না। ওই সময় সে সত্যিই জানত না। সে নিজেও হন্য হন্য হয়ে ২ মাস ধরে স্কুল থেকে কলেজ প্রতিটা ফ্রেন্ডের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ চালিয়েছে। এদিকে আরজে তার এবং সানিতার মোবাইল ফোন থেকে শুরু করে সবকিছুতে নজরবন্দি করে দিয়েছে। তার বাড়ির ভিতর বাহির সব জায়গায় গার্ড লাগিয়ে দিয়েছে। তাকে সারাক্ষণ নিজের চোখে চোখে রাখত। দীর্ঘ ২ মাস পর একদিন সারহাদ খুশদিলের ফোন থেকে এসপিকে সত্যিটা বলে। সাথে সাথে এসপি বলে সে সানাকে দেখতে যাবে। কিন্তু কিভাবে? আরজে তাকে সম্পূর্ণ কারাগারে বন্দি করে রেখেছে। ১ বছর পর এসপি সানিতাকে নিয়ে হানিমুনের উদ্দেশ্যে থাইল্যান্ডে যাবে বলে দেশের বাহিরে বের হয়। এতেই কি আরজে থেমে গিয়েছিল? না, তাকে থাইল্যান্ডেও নজরবন্দি করে রেখেছে। সে আরজের গার্ডদের জন্য ভালো করে হানিমুনও করতে পারেনি। এভাবে এসপি যত দেশেই যায় তার পিছু নেয় আরজের লোকেরা। দীর্ঘ আরও ১ বছর পর যখন দেখল এসপির সাথে সানা কোনোরকম যোগাযোগ করেনি, তখন আরজের লোকেরা পরাজিত সৈন্যের মতো ফিরে আসে। অবশেষে এসপি নিজের ২ বছরের বন্দি জীবন থেকে মুক্তি পায়। তারপর সানার কাছে যায় সানিতা সহ। চীনের এক আধা আধুনিক, শান্ত গ্রাম নাম লিনহুয়া ভ্যালি। গ্রামটা পুরোপুরি শহরে না, আবার পুরোপুরি অজপাড়াগাঁও না। দূরে দূরে ছড়িয়ে থাকা ঘরবাড়ি, মাঝখানে কাঁচাপাকা রাস্তা, ছোট ছোট দোকান, একটা প্রাইমারি স্কুল, আর চারপাশে সবুজ গাছপালা, সব মিলিয়ে নিঃশব্দ কিন্তু জীবন্ত একটা পরিবেশ।
এই গ্রামেই দাঁড়িয়ে আছে তাদের ছোট ভীর নিবাস। বাড়িটা 2 তলা, সাদা রঙের, চারদিকে হালকা নীল বর্ডার দেওয়া, সামনে ছোটখাটো গার্ডেন। নিচ তলায় বড় একটা ড্রয়িং রুম, পাশেই ডাইনিং, আর খোলা কিচেন। উপরে 5টা রুম, সবার আলাদা কক্ষ। সানিতা ছাড়া সবাই কর্মরত। সানা, ঈশানী ও এসপি গ্রাম থেকে দূরে একটু শহরের সাইডে একটা ছোট কোম্পানিতে জব করে। তবে সারহাদ অভিজ্ঞতার দরুন তার ভালো কোম্পানিতে শহরের দিকে থাকে। তবে সত্যিই কি সারহাদ সব ছেড়ে দিয়েছে? চায় না। লিনহুয়া একাডেমির বড় প্রাঙ্গণটা আজ অন্যদিনের তুলনায় অনেক বেশি সাজানো। স্কুলের গেট থেকে শুরু করে ভেতরের মাঠ পর্যন্ত রঙিন ব্যানার, ছোট ছোট পতাকা আর ফুল দিয়ে সাজানো হয়েছে। মঞ্চের সামনে সারি সারি চেয়ার, যেখানে অভিভাবক আর বাচ্চারা বসে আছে। মাইকের হালকা শব্দ, শিশুদের কোলাহল, আর মাঝে মাঝে চাইনিজ ভাষার ঘোষণায় পুরো পরিবেশটা এক ধরনের প্রাণবন্ত উত্তেজনায় ভরে উঠেছে। কিছুক্ষণ পর একজন শিক্ষক মাইকে এসে অনুষ্ঠান শুরু করে। ধীরে ধীরে চারপাশটা একটু শান্ত হয়ে আসে। তিনি চাইনিজ ভাষায় বলেন, সকলকে স্বাগতম, আজ আমাদের স্কুলের নতুন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। তারপর একে একে কয়েকজন স্যার টিচার মঞ্চে উঠে বক্তব্য দিতে থাকে শিক্ষার গুরুত্ব, বাচ্চাদের ভবিষ্যৎ, স্কুলের নিয়মকানুন সবকিছু নিয়ে তারা সিরিয়াসভাবে কথা বলছে। কিন্তু এসবির কিছুই যেন সানার কানে ঢুকছে না। সে আর এসপি পাশাপাশি বসে আছে, কিন্তু দুজনের মনই অন্যদিকে। সানা হালকা ঝুঁকে ফিসফিস করে, দেখ ওদের সবাই দেখতে প্রায় একরকম লাগে না? এসপি চোখ কুঁচকে চারদিকে তাকায়। হুম, এদের চোখ, ফেস কাট সব একই লাগে। তারা দুজন গভীর গবেষণায় মগ্ন। এদিকে পাশে বসে থাকা ঈশানী বিরক্ত হয়ে চোখ উল্টায়। তোমরা দুজন কি সিরিয়াস? এখানে অনুষ্ঠান চলছে, আর তোমরা মানুষ নিয়ে রিসার্চ করছো? সানা তার বিপরীতে বলে, লাইভ রিসার্চ। এটাকে ফিল্ড স্টাডি বলে, মিসেস নাগিন। ঈশানী মুহূর্তে চারপাশ কাঁপিয়ে চিৎকার করে, মিস নাগিন। আচ্ছা, আচ্ছা। সবাই ঘাড় নাড়িয়ে এক পলক দেখে আবারও নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে আরভি, সে সম্পূর্ণ নিজের জগতে। তার ছোট্ট চোখ দুটো চারদিকে ঘুরছে। মাঝে মাঝে সে অন্য বাচ্চাদের দিকে তাকাচ্ছে, কেউ কি করছে দেখছে। তার চোখে ভয় কম, বরং কৌতূহল বেশি। কখনো সে নিজের জুতার দিকে তাকায়, কখনো সামনে মঞ্চের দিকে। আরভির চারদিকে তাকানো দেখে এসপি তার দিকে ঝুঁকে হঠাৎ প্রশ্ন করে বসে, হেই লিটল চ্যাম্প, বলো কোন মেয়ে পছন্দ হয়েছে কিনা? 2 সেকেন্ডে পটিয়ে দেব। পাশে বসা সানার বাক্যটুকু শ্রবণ হতেই সে নিজের দাঁত খিচিয়ে বলে, বিটকেলের বাচ্চা, ডোন্ট ডেয়ার টু মেক মাই সান লাইক ইউ। এদিকে সানার মুখে এমন উল্টোপাল্টা ইংলিশ শুনে আরভি মুখ তুলে তার দিকে তাকিয়ে তাৎক্ষণিক বলে, মমো, ওটা ডোন্ট ইউ ডেয়ার মেক মাই সান লাইক ইউ হবে। মুহূর্তে সানা হকচকিয়ে ওঠে, কেমন বিচ্ছু ছেলে যে নিজের মায়ের ভুল ধরে। তাই নিজের চোখ মুখ উল্টে অবিশ্বাসের সুরে আওড়ায়, দেখেছিস এসপি, 9 মাস পেটে রাখলাম আমি, আর বের হতেই বাপের মতো আমার ভুল ধরে। মমো আমার ড্যাডকে নিয়ে কিছুই বলবে না। সানা যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না, ছেলেকে তীক্ষ্ণ চোখে অবলোকন করে। এটা বিষয় না, ছেলের সামনে তার সম্মান জলে ভেসে গেল। কথা এটা, বিষয় এটা। কথা দিয়ে নিজের ভুল ঢাকতে হবে, শাক দিয়ে মাছ ঢাকার মতো। তাই চোখে পানি না থাকা সত্ত্বেও হাত দিয়ে তা মুছে মেকি সুরে আহাজারি করে ওঠে, উপরওয়ালা গো, এইসব কি দেখছি আমি? পাশে বসা এসপি এদিকে হেসে কুটি কুটি। সানার যে সম্মান নিজের ছেলের সামনে পুরোটা গিয়েছে, এটা দেখে তার ইচ্ছা করছে খুশিতে হারপিক খেয়ে উদযাপন করতে। তাই তাকে আরো জ্বালানোর জন্য বলে, একটু চেষ্টা করে যদি চোখের পানিটা বের করতে পারিস, তাহলে একটিনটা একটু রিয়েল লাগতো আর কি। মুহূর্তে রমণী কটমট করে তার দিকে তাকায়। এসপি তার তোয়াক্কা না করে ফের বলে, ব্যাস ব্যাস, আমার মা এবার ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। একটা ভালো বুদ্ধি দেই, তোর ছেলের সাথে তুইও পড়াশোনা স্টার্ট কর। এসপি নিজের বাক্যটুকু সম্পন্ন করার আগেই ধরাম করে তার পিঠে পড়ে যায় তালের বড়া। শব্দটা এত জোরে হয়েছে ঈশানী তাড়াতাড়ি তার দিকে তাকায়। এই ডাইনি, এত জোরে কিসের শব্দ হয়েছে? কোথাও আরভি পড়ে যায়নি তো? এসপি নিজের পিঠ ঢলতে ঢলতে বলে, আমার পিঠের তালের বড়া পড়েছে। তালের বড়া? কিন্তু চায়নাতে তালের বড়া কোথা থেকে আসবে? আরে এই তালের বড়ার চায়না বাংলাদেশ কিছুই লাগে না, কটকটির হাতে সব জায়গাতেই পাওয়া যায়। ওই ডাইনির হাতে তালের বড়া কোথা থেকে আসবে? এসপি সানার দিকে তাকিয়ে দৃষ্টি নিক্ষেপ করে, এই কটকটি একেও একটা তোর হাতের স্পেশাল তালের বড়া লাগা? মুহূর্তে ঈশানী বুঝে যায় এসপি কিসের কথা বলছে। সে চোখ বড় বড় করে আরো এক চেয়ার দূরে চলে যায়।
এদের সাথে বিশ্বাস নেই, কখন কি করে বসে এরা। এমনিতেই তার টেনশনে মাথা ফেটে যাচ্ছে কখন যে রেজাল্ট দিবে। কিন্তু এই দুই আল্লাহর বান্দাকে দেখলে মনে হবে যে এদের টেনশন বলে কিছু আছে। কি সুন্দর বিন্দাস গল্প গুজব করছে, মনে হচ্ছে সব টেনশন ঈশানীকেই দিয়ে দিয়েছে এরা। হঠাৎ করে স্কুলের মাঠের বাইরে হালকা একটা শব্দ শোনা যায়। সবাই প্রথমে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা কালো গাড়ি ধীরে ধীরে গেট পেরিয়ে ভেতরে ঢুকে পড়ে। মাঠের ভেতর থাকা কয়েকজন অভিভাবক কৌতূহলী হয়ে তাকায়। গাড়িটা খুব বেশি জাঁকজমকপূর্ণ না। গাড়ি এসে থামে একটু দূরে, যেখানে সাধারণত কেউ গাড়ি নিয়ে ঢোকে না। সামনের দরজাটা ধীরে খুলে বের হয় মানব। সে চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়, যেন জায়গাটা স্ক্যান করছে। তারপর ধীরে ধীরে হেঁটে এসে দর্শকদের বসার সারির একপাশে গিয়ে বসে পড়ে। তার চোখ এক মুহূর্তের জন্য থামে সানাদের দিকে, কিন্তু সে কিছু না বলে শুধু বসে থাকে। এদিকে আরভির চোখ হঠাৎ থেমে যায় তার ওপর। মুহূর্তে তার মুখটা উজ্জ্বল হয়ে চিৎকার করে ওঠে, বড় পাপা! চারপাশের কয়েকজন মানুষ চমকে তাকায়। আরভি আর এক মুহূর্তও দেরি করে না, সে দৌড়ে সোজা ওই লোকটার দিকে ছুটে যায়। সানা আর এসপি দুজনেই চমকে উঠে একসাথে ঘুরে তাকায়। আরভি, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ছোট্ট আরভি দৌড়ে গিয়ে লোকটার সামনে দাঁড়ায়, আর এক লাফে তার গায়ে ঝাঁপিয়ে পড়ে। মানবের ঠোঁটের কোণে একটা চেনা উষ্ণ হাসি ফুটে ওঠে। সে দুই হাতে আরভিকে ধরে সহজেই কোলে তুলে নেয়। নরম গলায় শুধায়, এই তো আমার চ্যাম্প। সানা আর এসপি তখন পুরোপুরি ঘুরে তাকিয়েছে। এসপি নিচু স্বরে বলে, ব্রো, এত লেট করে এসেছে। সানা কিছু না বলে না আবারও সামনে তাকায়। সারহাদ একগাল হেসে বসে আছে, যেন কিছুই হয়নি। আরভি তার গলায় হাত জড়িয়ে বলে, তুমি এতদিন পরে আসলে কেন? আমি তোমাকে মিস করেছি। সারহাদ হেসে তার চুল এলোমেলো করে। আমার ছোট্ট হিরো আমাকে মিস করেছে নাকি? অনেক। কতটা? আরভি হাত দুটো ছড়িয়ে, এতটা। সারহাদ হেসে ফেলে, ও এতটা। সে আরভিকে একটু শক্ত করে জড়িয়ে ধরে। আরভি সত্যিই সবচেয়ে বেশি ফ্রি, তার সাথে তার চোখে কোনো ভয় নেই, কোনো সংকোচ নেই, শুধু খাঁটি আনন্দ। সবার অপেক্ষার অবসান হয় অবশেষে। মাইকের সামনে দাঁড়িয়ে একে একে নাম ডাকা শুরু করে শিক্ষকরা। চারদিকে এক ধরনের চাপা উত্তেজনা, কারো চোখে দোয়া, কারো মুখে নার্ভাস হাসি। আরভি নিজের ছোট্ট হাত দুটো শক্ত করে ধরে বসে আছে। মাঝে মাঝে সানার দিকে তাকাচ্ছে, আবার কখনো সারহাদের দিকে। নাম্বার 1। মাঠ যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। রিশভির জওয়ান। মুহূর্তেই চারদিকে হাততালি পড়ে যায়। আরভি প্রথমে বুঝতেই পারে না। তারপর যখন সবাই তার দিকে তাকিয়ে হাসতে থাকে, সে লাফিয়ে উঠে, বড় পাপা, আই ডিড ইট। সারহাদ হেসে তাকে কোলে তুলে নেয়। আমি জানতাম তুমি পারবে। সানা দূর থেকে ভ্রুক্ষেপহীন তাকিয়ে থাকে নিজের ছেলের দিকে। তার চোখে গর্ব, ভালোবাসা আর এক অদ্ভুত ব্যথা মিশে আছে। এসপি খুশিতে বলে, দেখছিস, আমাদের আরভি ফার্স্ট। ঈশানী তো প্রায় লাফাচ্ছে। অবশ্যই হবে, আমি পড়িয়েছি কাকে? সে গিয়ে আরভির গালে একটা চুমু দিয়ে বলে, এইটা আমার স্টুডেন্ট। কিন্তু এত সবকিছুর মধ্যেও সারহাদের চোখ বারবার সরে গিয়ে থামে এক জায়গায়, সানার উপর। সে আজ শাড়ি পরেছে। খুব সাধারণ, কিন্তু তবুও আলাদা। চোখে হালকা কাজল, চুলগুলো খোলা। এই 6 বছরে অনেক কিছু বদলেছে, কিন্তু সানার কিছু জিনিস একদম আগের মতোই রয়ে গেছে। সারহাদ তাকিয়ে থাকে একটু বেশি সময় ধরে। তার বুকের ভেতর কোথাও হালকা একটা চাপ অনুভব হয়। সে চোখ সরিয়ে নেয়, নিজের মনকে বুঝায়, সে অন্যের স্ত্রী, তোর জন্য হারাম। কিন্তু বেইমান চোখ আবার কিছুক্ষণ পর নিজে থেকেই তাকায়। যেন চোখ তার কথা শুনছে না। অনুষ্ঠান শেষ হয় ধীরে ধীরে। মানুষজন একে একে বের হতে শুরু করে। এই সময় আরভি হঠাৎ করে সারহাদের গলা জড়িয়ে ধরে বসে পড়ে। আমি বড় পাপার সাথে যাব। সানা তার জন্য হাত বাড়িয়ে বলে, না ভীর, স্যার অফিসে যাবে। না, আমি বড় পাপার সাথেই যাব। পাশ থেকে এসপি বলে, আচ্ছা ব্রো, অফিস যাওয়ার আগে ওকে দিয়ে যেও। দুই রমণী আর কি বলবে। সারহাদ আচ্ছা বলার পর তিনজনই নিজেদের গাড়ির দিকে এগিয়ে যায়। সারহাদ দাঁড়িয়ে থাকে, এক হাতে আরভিকে শক্ত করে ধরে রাখা। আর তার চোখ স্থির হয়ে থাকে সানার চলে যাওয়া পথের দিকে। কিছু না বলে সারহাদ তাকিয়ে থাকলো যতক্ষণ সেই মায়াবিনীকে দেখা যায়। কেন জানি, পূরণ হবে না জেনেও মনের কোণে একটা সুপ্ত অভিলাষ উকি দিল। একবার ফিরে তাকাবে পাথর মানবী। না, তাকালো না। সারহাদ তাচ্ছিল্য হেসে মনে মনে আওড়ায়, কে বলেছে ভালোবাসা দ্বিতীয়বার হয় না? সে হালকা হেসে ফেলে, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই।
তাহলে তোমার হলো না কেন, সানাম? কেন তুমি এখনো শুধু তোমার রণবীরকেই ভালোবাসো? লোকে বলে ভুলে যেতে, নতুন করে শুরু করতে। ওদেরকে গিয়ে বলো, যে মেয়েটা নিজের 1 বছরের ভালোবাসা ভুলতে পারল না। আমি কিভাবে ভুলবো আমার 1 যুগের ভালোবাসা? সে আকাশের দিকে তাকায়। 12টা বছর, সানাম। সে হালকা মাথা নেড়ে ফের বলে, না, না, এখন তো 18 বছর। তুমি জানো না কতবার নিজেকে থামাতে চেয়েছি, কতবার বলেছি, শেষ আর না। হয়তো ভালোবাসা হলে শেষ হয়ে যেত, কিন্তু যখন মানুষ মায় পড়ে যায় সেটা আর শেষ হয় না। মায়া যে বড়ই ভয়ঙ্কর, বুঝতেই চায় না, তুমি কোনোদিনও আমার হবে না। সারহাদ আর দাঁড়ায় না, আরভির হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যায়। ঠোঁটের কোণে এখনো লেগে আছে তাচ্ছিল্যের হাসি। তুমি এমন এক অমূল্য রত্ন, যার মূল্য আমি কোনোদিনই শোধ করতে পারলাম না। তুমি অন্যের হয়েও এত সুন্দর, যদি আমার হতে, তবে হয়তো আমি আর নিজেকে খুঁজে পেতাম না, পুরোটাই তোমাতে হারিয়ে যেতাম। এদিকে সানা গাড়ির কাছে এসেই বলে সে নাকি ড্রাইভ। তার কথাটা যেন বোম ফাটালো বাকি দুজনের মধ্যে। এসপি একবারেই না, ঈশানী তো আরও আগে। সে সাফ সাফ বলে দিয়েছে, তোরা বিয়ে করেছিস, আমারও বিয়ে করার অধিকার আছে। আমি বিয়ে না করে উপরে যেতে চাই না। এসপি তুই আমাকে বিশ্বাস করিস তাই না? আমার মা, সামনেই আমি বাপ হব, মেয়ের মুখটা দেখে মরতে চাই আমি। সানা তেরচা চোখে শুধু 2 বিশ্বাসঘাতককে দেখল শুধু। তারপর মুখ বাঁকিয়ে গাড়িতে উঠে পড়ে। এসপির গাড়ি এসে থামে গ্রামের লোকাল মার্কেটের ভিতরে। আজকে আরভি ফার্স্ট হয়েছে, তার জন্য ঈশানী ও এসপি সানার কাছে ট্রিট চেয়েছিল। সানা বলতেই রাজি হয়ে যায়। প্রথমে দুজনেই অবাক হয়ে গেছে, তার মতো কিপটা মহিলা নাকি তাদের ট্রিট দেবে। পরমুহূর্তে সানা বলে দুজনকে 5 টাকার আইসক্রিম খাওয়াবে। এতেও তারা দুজন রাজি হয়ে যায়। কেননা সানার পকেট থেকে 5 টাকা বেরিয়েছে, এটাই তো অনেক। তবে আগে সে তাদেরকে একটা জায়গায় নিয়ে যাবে। তারা 3জন গিয়ে থামে একটা ক্লিনিকের সামনে। ভেতরে প্রবেশ করতে দুজন কমবয়সী মেয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করে, আমরা কি হেল্প করতে পারি? সানা এগিয়ে গিয়ে নিচু স্বরে বলে, আমরা বিডি থেকে এসেছি, মিসেস খানমের সাথে দেখা করার জন্য। মেয়ে দুজন কিতকাল মুখ চাওয়াচাওয়ি করল নিজেদের মধ্যে। তারপর কিছু না বলে তাদের ভিতরে পাঠিয়ে দিল একটা গোপন দরজার মাধ্যমে। ঈশানী সানার কানে কানে জিজ্ঞেস করে, ডাইনির বাচ্চা 5 টাকার আইসক্রিম খাওয়াবি বলে আমাদের কোথায় নিয়ে এসেছিস? পাশে দাঁড়িয়ে থাকা এসপিও দন্ত চেপে তার উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। সানা দুদিকের খ্যাপা সারগুলোর দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, আরে ইনি হচ্ছেন মিসেস দিলরুবা খানম, ইন্টারন্যাশনাল এজেন্ট মিসেস সাইয়েদার ফ্রেন্ড। ইনি তো আমার সকল ডেটা ডিলিট করে দিয়েছেন, সাথে তোদেরও। আরে ডিরেক্ট বল না, তোকে পৃথিবী থেকে ডিলিট মেরে দিয়েছে? কথা এইটা না, ডিলিট করে দিয়েছে, কথা হলো তুই এখানে কেন নিয়ে এসেছিস? ভিতরে চল, দেখাচ্ছি কেন নিয়ে এসেছি। বাংলাদেশের রাত আজ আলোর ঝলকে অন্যরকম হয়ে উঠেছে। ঢাকার অভিজাত কনভেনশন সেন্টারের চারদিকে বিশাল গেট, লাল কার্পেট বিছানো প্রবেশপথ, মাথার উপর ঝাড়বাতির মতো ঝুলছে হাজারো লাইট। বাইরে মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশ যেন থামতেই চাইছে না। একের পর এক গাড়ি এসে থামছে, নামছে দেশের নামকরা তারকারা। ভিতরে প্রবেশ করলেই যেন আরেক জগৎ বড় স্টেজ, বিশাল এলইডি স্ক্রিনে ভেসে উঠছে সিনেমার ক্লিপ, দর্শকদের আসনগুলো ভরা তারকা, প্রযোজক, ব্যবসায়ী, মিডিয়া পার্সোনালিটিতে। হালকা মিউজিক বাজছে, ওয়েটাররা ঘুরে বেড়াচ্ছে ড্রিঙ্কস নিয়ে। ঘোষকের কণ্ঠ ভেসে ওঠে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড নাইট অফ দ্য ইয়ার। চারদিকে তালির শব্দ ভেসে ওঠে। হঠাৎ বাইরে একটা কালো লম্বা গাড়ি এসে থামে। ক্যামেরার ফ্ল্যাশ একসাথে সেই গাড়ির দিকে ঘুরে যায়। ড্রাইভার নেমে দরজা খুলে দেয়। ধীরে ধীরে গাড়ি থেকে নামেন সোফিয়া জাওয়ান। কালো জামদানি শাড়ি, চুল পিছনে খোপা করা, ঠোঁটে গাঢ় লিপস্টিক। সে নামতেই মিডিয়ার লোকজন চিৎকার করে ওঠে, সোফিয়া ম্যাম এখানে প্লিজ, লুক হিয়ার ম্যাম। সোফিয়া একচিলতে রহস্যময়ী হাসি দেয়। তার চোখে সেই চেনা ঠান্ডা আত্মবিশ্বাস, যেন সে জানে এই পুরো জায়গাটার কেন্দ্রবিন্দু এখন সেই। ধীরে ধীরে লাল কার্পেট ধরে এগিয়ে যায় ভিতরে। কানে ভেসে এলো চারদিকের ফিসফিস, ওই তো মেইন স্পন্সর, ওনাকে ছাড়া এই ইভেন্ট সম্ভবই না। সোফিয়া ঠোঁটে সন্তুষ্টের হাসি ঝুলিয়ে ভিতরে চলে যায়। সেন্টারের বাইরের পরিবেশ তখনও ক্যামেরার ঝলকানিতে উত্তপ্ত। ঠিক সেই মুহূর্তে একের পর এক কালো চকচকে বিলাসবহুল গাড়ি এসে থামতে শুরু করে। মাঝখানে ধীরে ধীরে এসে থামে একটা কালো রোলস রয়েলস। গাড়িটা থামতেই চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। মিডিয়ার ক্যামেরাগুলো একসাথে সেই দিকেই ঘুরে যায়, ফ্ল্যাশ লাইট যেন হঠাৎ আরও দ্রুত ঝলসে উঠতে থাকে।
কাইলিন নেমে এসে দরজাটা খুলে দেয়। গাড়ি থেকে নামে আরজে। কালো স্যুট, ভেতরে ডার্ক শার্ট, গলার বোতাম খোলা, চুলগুলো একটু এলোমেলো, চোখে সেই পরিচিত ঠান্ডা আগুন। তার মুখে আগের বক্সিংয়ের আঘাতের হালকা দাগ এখনো স্পষ্ট, চোয়াল শক্ত, চোখে ক্লান্তি নেই, আছে শুধু নিয়ন্ত্রণহীন এক গভীর অন্ধকার। সে নামার সাথে সাথেই চারপাশ চিৎকারে ভরে যায়। আর যে এখানে। লুক হিয়ার, ওয়ান স্মাইল প্লিজ। কিন্তু বিপরীত পাশের মানব একবারও তাকায় না। যেন এই সব কিছুই তার কাছে অপ্রাসঙ্গিক। তার চারপাশে থাকা গার্ডরা দ্রুত এগিয়ে এসে ভিড়কে দুই পাশে সরিয়ে দেয়, একটা পরিষ্কার পথ তৈরি হয় তার জন্য। লোকজন ঠেলে পিছিয়ে যায়, ক্যামেরা উঁচু হয়ে ওঠে। কোনো পোজ নয়, কোনো হাত নাড়া নয়, কোনো সৌজন্য না। লাল কার্পেট শেষ করে সে সোজা সেন্টারের দরজার ভেতর ঢুকে যায়। সেন্টারের বিশাল দরজা পেরিয়ে ভিতরে ঢুকতেই আরজেকে যেন গিলে নেয় আলো আর শব্দের এক অদ্ভুত দুনিয়া। ভেতরে ঝাড়বাতির সোনালি আলো ছড়িয়ে আছে চারদিকে। সে প্রবেশ করতেই যেন পুরো হলের পরিবেশ বদলে যায়। এক মুহূর্তে কথাবার্তা থেমে যায়। সবার চোখ ঘুরে আসে একদিকেই। কিন্তু মানবের সেদিকে কোন খেয়াল নেই, সে একমনে হেঁটে নিজের জন্য বরাদ্দ করে রাখা সিটের দিকে যায়। সামনের সারি থেকে উঠে দাঁড়ায় সোফিয়া। সে এগিয়ে আসে, ঠোঁটে মৃদু হাসি এনে বলে, রণ। শব্দটা পুরোপুরি শেষ হওয়ার আগেই আরজে তার পাশ দিয়ে চলে যায়। একবারও তাকায় না, আর না একটুও থামে। যেন সে সেখানে ছিলই না। সোফিয়ার মুখের হাসিটা এক সেকেন্ডে জমে যায়, তার চোখে অবিশ্বাস, তারপর ধীরে ধীরে সেই জায়গা নেয় অপমান। সোফিয়া দাঁতে দাঁত চেপে ফেলে। তার আঙুলগুলো মুঠো হয়ে আসে, নখগুলো প্রায় হাতের তালুতে ঢুকে যায়। মুখটা ধীরে ধীরে লাল হয়ে ওঠে অপমানে। সে আর কিছু বলে না, শুধু ঘুরে গিয়ে নিজের সিটে বসে পড়ে। আরজে গিয়ে বসে পড়ে তার জন্য নির্ধারিত ভিআইপি আসনে। পেছনে হেলান দিয়ে, এক হাত আর্মরেস্টে, চোখ সামনে স্থির। এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত অবশেষে এসে উপস্থিত হল। বিশাল হলঘরের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে, স্পটলাইট গিয়ে থামে মঞ্চের মাঝখানে। চারপাশে নিস্তব্ধতা, শুধু ক্যামেরার ক্লিক আর মানুষের দম বন্ধ করা অপেক্ষা। ঘোষকের কণ্ঠ ভেসে পৌঁছে যায় সবার কানে। এই বছরের সেরা অ্যাক্টর। কিছুক্ষণ থেমে ফের বলে, আরজে। মুহূর্তের মধ্যে পুরো হলো কেঁপে ওঠে করতালিতে। কেউ দাঁড়িয়ে যায়, কেউ শীষ দেয়, কেউ আবার অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আরজে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে কোনো উচ্ছ্বাস নেই, নেই হাসি, শুধু এক অদ্ভুত শীতলতা। সে মঞ্চের দিকে এগিয়ে যায়, চারপাশের শব্দ যেন তার কানে পৌঁছাচ্ছে না। যেন সে এই ভিড়ের মধ্যে থেকেও একা। আরজে অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে থাকে, যেন এটা কোনো অর্জন না, বরং একটা নিছক বস্তু। মাইক্রোফোন সামনে এগিয়ে আসে সে, মিডিয়ার প্রশ্ন শুরু হয়। এই অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? আপনার পরবর্তী প্রজেক্ট কি? এই সফলতার রহস্য কি? আরজে কিছু প্রশ্নের উত্তর দেয়, কিছু এড়িয়ে যায়। তার কণ্ঠ স্থির, নির্লিপ্ততা। হঠাৎ একটা প্রশ্ন ভেসে আসে জনতার ভিড় থেকে। স্যার, আপনার ওয়াইফ কি অন্য কারো সাথে পালিয়ে গেছে? এই রকম প্রশ্নে এক মুহূর্ত পুরো হলো জমে যায়। আরজে থেমে যায়। তার চোখ স্থির হয়ে যায়, শ্বাস ধীর হয়ে আসে। যেন সেই এক প্রশ্ন তার ভেতরের সবকিছু ছিঁড়ে ফেলেছে। চারপাশের মানুষ আতঙ্কিত হয়ে ওঠে, অনেকেই চোখাচোখি করে এই প্রশ্নটা আগেও কেউ করেছিল, আর তার ফল কি হয়েছিল, সেটা সবাই জানে। কিন্তু প্রশ্ন করা লোকটা নতুন। সে বুঝতে পারেনি সে কি তারা চিহ্ন গুণে হাত দিয়েছে। আরজে কিছু না বলে, সে ধীরে নিজের ঘাড়ে হাত বুলায়, চুলগুলো এলোমেলো করে। হাতে থাকা অ্যাওয়ার্ডটা অন্য হাতে নিয়ে দু তিনবার চাপ দিয়ে দেখে যেন ওজন মাপছে। তারপর হঠাৎ সে মঞ্চ থেকে নেমে আসে। সবাই থমকে যায়। সে সোজা গিয়ে দাঁড়ায় সেই সাংবাদিকের সামনে। এক সেকেন্ডের জন্যও থামে না, সদ্য পাওয়া অ্যাওয়ার্ডটা দিয়েই পেটানো শুরু করে। প্রথম আঘাতেই লোকটা পড়ে যায়। দ্বিতীয় আঘাতে চিৎকার ভেসে ওঠে। তৃতীয় আঘাতে চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। মানুষ ছুটোছুটি শুরু করে। কেউ চিৎকার করছে, কেউ ভিডিও করছে, কেউ পালাচ্ছে। এই বিশৃঙ্খলার মাঝেও আরজে থামে না, তার চোখে তখন শুধু রাগ না, বরং জমে থাকা বছরের পর বছর না বলা যন্ত্রণা। ঠিক তখনই জ্যাক আর কাইলিন দৌড়ে এসে তাকে ধরে ফেলে। গার্ডরা দ্রুত চারপাশ ঘিরে ফেলে। বহু কসরতে তাকে সরিয়ে আনা হয়। আরজে নিজেও জানে কাল প্রতিটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রতিটা স্ক্রিনে ভেসে উঠবে তাকে নিয়ে সমালোচনার ঝড়। কিন্তু তবুও এতে তার জনপ্রিয়তা কি কমেছে? না, বরং দ্বিগুণ হয়েছে। তার প্রতিটা কনসার্টে জমে ওঠে উপচে পড়া ভিড়। লোকেরা তাকে এখন ব্যাড বয় বলে। তার রাগ, তার সহিংসতা সবকিছুই যেন মানুষের কাছে আরও আকর্ষণীয় করেছে।
কারণ মানুষের সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতিই ঝোঁক থাকে বেশি। ফাংশন দ্রুত বন্ধ করে দেওয়া হয়। চারদিকে বিশৃঙ্খলা, আতঙ্ক, দৌড়ঝাঁপ। গার্ডরা তাকে ঘিরে ফেলে দ্রুত বাইরে নিয়ে আসে। কালো গাড়ির দরজা খুলে তাকে ভেতরে বসানো হয়। আর যে গাড়িতে উঠতেই চারপাশটা যেন মুহূর্তেই নিস্তব্ধ হয়ে আসে। বাইরে এখনো ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠছে, কিন্তু গাড়ির দরজা বন্ধ হতেই যেন সে সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয়, একদম নিজের অন্ধকার, শীতল জগতে। গাড়ির ভেতরে বসে থাকে আর যে চোখ বন্ধ। হাতে এখনো শক্ত করে ধরা সেই অ্যাওয়ার্ড। মনে হচ্ছে এখনো তার ভিতরের আগুনটা ঠান্ডা হয়নি। সামনে বসা আছে জ্যাক ও কাইলিন। কিতকাল পর জ্যাক গাড়ি স্টার্ট করে। নীরবতা কাটিয়ে কাইলিন নিচু স্বরে বলে, বসো। এখনো মিসেস সাইয়েদার ব্যাপারে কোনো কনফার্ম তথ্য পাওয়া যায়নি। আমরা যতটা ভেবেছিলাম, ব্যাপারটা তার চেয়েও অনেক বেশি জটিল। আর্যের তরফ থেকে কোনো প্রত্যুত্তর আসে না। তার দৃষ্টি সামনের কাচের বাইরে স্থির, যেন সে শুনছে, কিন্তু প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন মনে করছে না। কাইলিন আবার বলে, তবে একটা গুরুত্বপূর্ণ লিড পেয়েছি, মিসেস সাইয়েদার সাথে কাজ করা একজন ইন্টারন্যাশনাল এজেন্টের খোঁজ পাওয়া গেছে, যিনি তার সাথে সিক্রেটভাবে কয়েকবার যোগাযোগ করেছেন। এইবারও আর্যে চুপ, কিন্তু তার আঙুলের হালকা নড়াচড়া দিয়ে ইশারা করে বুঝায় বলতে। কাইলিন এবার বলতে থাকে, ওনার আসল নাম মিসেস দিলরুবা খানম, কিন্তু এটাই তার একমাত্র পরিচয় না। এই নারী এক এক দেশে এক এক নামে পরিচিত, এক এক জায়গায় এক এক রূপ, এক এক পরিচয়। কেউ তাকে ব্যবসায়ী ভাবে, কেউ কূটনীতিক, আবার কেউ বলে সে এক ছায়া, যাকে ধরা যায় না। তার পরিচালিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক আছে, নাম জাইফেরা গ্লোবাল সিন্ডিকেট। বাইরে থেকে এটা একটা লিগ্যাল, কনসালটেন্সি আর ট্রেডিং কোম্পানি। কিন্তু আন্ডারগ্রাউন্ডে তারা ইনফরমেশন ট্রাফিকিং, আইডেন্টিটি ম্যানিপুলেশন আর হাই লেভেল ডিলিংয়ের সাথে জড়িত। এইবার আর্যে ধীরে মাথা তোলে। তার চোখ দুটি সরাসরি কাইলিনের দিকে স্থির হয়, তীক্ষ্ণ, ভেদ করা দৃষ্টি। কাইলিন সেই দৃষ্টি বুঝে নিয়ে ধীরে বলে, আমাদের সোর্স অনুযায়ী, সে এখন চায়নাতে আছে, কোনো গ্রামে। গাড়ির ভেতরে নিস্তব্ধতা এতটাই ঘন হয়ে ওঠে, যেন শ্বাস নিলেও শব্দ হবে। তারপর আর্যের ঠোঁট নড়ে ওঠে। খুব ধীরে, প্রায় ফিসফিস করে, চায়না। জ্যাক ফ্রন্ট মিররে তার দিকে তাকিয়ে বলে, বস, আমি ইন্ডিয়াতে একবার। তাকে থামিয়ে আর্যে মাথাটা সিটে এলিয়ে দিয়ে আওড়ায়, যেতে পারো, আর কাই ওই এজেন্টের এক্স্যাক্ট লোকেশন আমার চাই। পুরো লিনহুয়া ভ্যালিতে সন্ধ্যা নেমে এসেছে। চারদিক নিস্তব্ধ, বাতাসে এক অদ্ভুত গুমট চাপা টান। বাইরে থেকে জায়গাটা খুবই সাধারণ, একটা ছোট, পুরনো ক্লিনিক বলেই মনে হয়। কিন্তু দরজার ধাতব ফিনিশিং, চারপাশের সিসিটিভির লুকানো কোণ, আর অস্বাভাবিক নীরবতা সব মিলিয়ে বোঝা যায়, এটা সাধারণ কিছু না। ঈশানী একবার চারপাশে তাকিয়ে ফিসফিস করে, ডাইনি, আমরা এখানে কেন এসেছি? সিনেমা দেখতে। সামনে ঢুকতেই হবে, না ঢুকলে আইসক্রিম পাবি না। রমণীর মুখে এমন শর্ত শুনে এসপি আর ঈশানী তার আগেই ঢুকে পড়ে। এই 6 বছরে প্রথমবার সানা তাদের কিছু খাওয়াবে, কোনোভাবেই সেটা মিস করা যাবে না। ক্লিনিকটাকে বাইরে থেকে ছোট দেখালেও ভিতরে অনেক বড়, বোঝার উপায় নেই সেটা। ভেতরে ঢুকতেই লম্বা করিডোর, সাদা দেয়াল, আর অদ্ভুত ঠান্ডা পরিবেশ, যেন হাসপাতাল, আবার ঠিক তেমনও না। মিসেস দিলরুবা খানম সব সময় এখানে থাকেন না, তিনি যে কখন কোথায় থাকেন তা কেউই জানে না। সানার যখনই দেখা করার হয় তখনই সে আগে থেকে বলে রাখতে হয়। সানারা ভিতরে প্রবেশ করতে কোথা থেকে দুজন গার্ড এসে তাদের দিকে বতারা চিহ্ন এন্দুক তাক করে ফেলে, যার জন্য তারা কেউই তৈরি ছিল না। মুহূর্তে তিনজনে হকচকিয়ে ওঠে। দুই রমণী সাথে সাথে চলে যায় এসপির পিছনে। সামনে থাকা গার্ডগুলোর মধ্যে একজন বলে, পাসওয়ার্ড। এসপি আর ঈশানী দুজনেই বিস্মিত স্বরে আওড়ায়, পাসওয়ার্ড? কিসের পাসওয়ার্ড? সানা হঠাৎ কিছু একটা ভেবে বলে, আরে হ্যাঁ, মনে পড়েছে, এরা পাসওয়ার্ড বলা ছাড়া না ভিতরে যেতে দেবে, আর না বাহিরে, এখানেই তারা চিহ্ন রে কাহিনী খতম করে দিবে। রমণীর মুখ থেকে নিঃসৃত হওয়া বাক্যটুকু শ্রবণ ইন্দ্রিয় হতেই দুই পাশের দুই ব্যক্তি চমকে ওঠে। কি? তাহলে পাসওয়ার্ড কি সেটা বল। পাসওয়ার্ড? হ্যাঁ, মনে পড়েছে, আমার মনে নেই। এসপি আর ঈশানী দুজনেই জানত এর যে মনে থাকবে না। এসপি নিজের দন্ত চেপে বলে, আরে যেই মেয়ে 2 মিনিট আগের কথা 1 সেকেন্ড পর ভুলে যায়, সে নাকি পাসওয়ার্ড মনে রাখবে, এটা আশা করাও বিলাসিতা। ঈশানী কাদো কাদো সুরে নিজের নখ কামড়ে বলে, 5 টাকার আইসক্রিম খাওয়াবি না বললেই তো হয়, এখানে এনে তারা চিহ্ন রে ফেলার কি খুব দরকার ছিল?
আরে তুই যদি বলতিস, আমরা নিজের থেকে আড়াই টাকা দিয়ে 5 টাকার আইসক্রিম খাওয়াতাম। সাথে ডিসকাউন্টেও খাওয়াতাম, লাইফ সেভিং অফার। সানা দুজনের দিকে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে জোরে বলে। আরে, পাসওয়ার্ড আমার মনে নেই। তোর কি মনে থাকে, শুধু রানভীর ছাড়া, তাই না বলুন মিসেস নাগিন? ব্যাস, এটুকুই যথেষ্ট ছিল ঈশানীর বিগড়ে যাওয়া মস্তিষ্ককে আরও বেশি বিগড়ে দিতে। মানে এখনো তার বিয়ে শাদী কিছুই হলো না, কিন্তু এই ছেলে তাকে সেই প্রথম দিন থেকে মিসেস মিসেস বলে মুখে ফেনা তুলে ফেলেছে। সে এক প্রকট চিৎকার দিয়ে ওঠে। মিস, মিস নাগিন! রমণীর এমন চিৎকারে তাদের সামনে থাকা গার্ডগুলো দুকদম পিছিয়ে গেল। তারা দুজনই একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছে। তারা এখানে অনেক মানুষকে আসতে দেখেছে, কিন্তু এদের মতো কাউকে দেখেনি। এদিকে এসপি নিজের বুকের বাম পাশে হাত রেখে মনে মনে ভাবছে, তার সব মনে থাকে, কিন্তু কেন যে একে মিস বলতে হবে, সেটাই মনে থাকে না। সবই কটকটির দোষ, তার হাওয়া লেগেছে। আর কেউ কিছু বলার আগেই সানা দুজনের মাঝে দাঁড়িয়ে হাত উঁচিয়ে দিল। ব্যাস, দুজনেই খামুশ। পাসওয়ার্ডটা আমার মনে নেই। সেটা তো আমরাও জানি, তোর মনে নেই। তাই তো আমি ডিসাইড করছি কার হাতে গুলি খেয়ে মরব, লেফটে নাকি রাইটে। আব্বে ইয়ার, পাসওয়ার্ডটাই তো হলো, আমার মনে নেই। আমার মনে থাকে না, সেজন্য রেখেছি, আমার মনে নেই, যাতে আমার মনে থাকে। কিন্তু তোরা মনে হয় বুঝতে পারছিস না। রমণী এক নিঃশ্বাসে বাক্যখানা উগরে দিয়ে দুদিকে তাকিয়ে দেখে দুজনেই কেমন তেরছা চোখে তাকিয়ে আছে তার দিকে। ঈশানী এবার বুঝল, এই ডাইনির পাসওয়ার্ড শুনে তার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা করছে। কিছু সেকেন্ডের নীরবতা, তারপর দুজনে একসাথে ফিক করে হেসে দিল। ঈশানী তার কাঁধে হাত রেখে শুধালো। ডাইনি, এগুলো তোর দ্বারাই সম্ভব, কে দেয় এমন পাসওয়ার্ড? ঠিক বলেছেন, মিসে। এসপির কণ্ঠস্বর থেকে বাকিটা বের হওয়ার আগেই ঈশানীর রতারা চিহ্ন তোচক্ষু দেখে সে থেমে গেল। এদিকে সানা দুজনকে পাত্তা না দিয়ে ভিতরে চলে গেল। শুধুমাত্র তাকেই মিসেস খানমের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে, আর কাউকে না। মিসেস খানম, সাইমার সাথে আপনার কোন যোগাযোগ হয়েছে? সামনের ভদ্রমহিলা নিজের চশমাটা খুলে একপাশে রেখে প্রত্যুত্তর করে। না। আবারও সানা হতাশ হলো ভীষণ। রমণী সন্দেহজনিত সুরে শুধালো। গত 6 বছরেও উনার কোন যোগাযোগ নেই? আবার কিছু হয়নি তো উনার? রিল্যাক্স, সানা। আমাদের এখানে 10 বছরের যোগাযোগহীনতাও থাকে। আমরা একদম কোন গুরুত্বপূর্ণ কাজে কদাচিৎ যোগাযোগ করি। কেননা শত্রুদের দৃষ্টি সব সময় আমাদের পদক্ষেপে থাকে। আমাদের একটা ভুল, আর তাদের অস্ত্র। তিনি কিছু একটা ভেবে ফের বলেন। আর হ্যাঁ, তুমি বা তোমরা কোনোভাবেই কারো সাথে কমিউনিকেশন করার ভুল করবে না। বা সোশ্যাল মিডিয়ায় কানেক্ট করার। না হলে মার্কানের লোকগুলো মুহূর্তে এখানে চলে আসবে। ওদের লক্ষ্য তুমি বা তোমার ছেলে নও, ওদের লক্ষ্য জওয়ানদের উত্তরসূরির দিকে। আমি কিন্তু তোমার সম্পূর্ণ ডাটা মুছে দিয়েছি। আচ্ছা, এই মার্কানটাকে? এটা একমাত্র সাইয়েদাই জানে। এখানে অনেকগুলো রুলস আছে। আমরা আমাদের পাওয়া তথ্যগুলোও কাউকে বলি না। উনি কি একজন ডক্টর নন? হ্যাঁ, পৃথিবীর জন্য ডক্টর, কিন্তু সাথেও একজন এজেন্ট। আর ওকে জায়ফেরা থেকে নিয়োগ দেওয়া হয়েছে মার্কানকে বের করার জন্য। সাইয়েদার থেকে কোন ইনফরমেশন না আসা পর্যন্ত তুমি কোনভাবেই এখন কারো সাথে যোগাযোগ করবে না। সানা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়, তারপর একটা শুকনো ঢোক গিলে মিনমিন করে বলে। আর রানভীর। রমণীর এমন সংকোচ দেখে তিনি হেসে দিলেন। আর যে ঠিক আছে, তুমি কি ওর কাছে ফিরে যেতে চাও? ভদ্রমহিলার প্রশ্নের বিপরীতে মানবীর তরফ থেকে কোনোরকম প্রত্যুত্তর এলো না। বরং সে নিচের দিকে তাকিয়ে টেবিলে আঙুল দিয়ে আঁকিবুকি করতে লাগল। মৌনতা যে সম্মতির লক্ষণ, তিনি সেটা বুঝে ফের বলেন। আমি 100 বার বলবো, তুমি স্ত্রী হিসেবে ওর সাথে অন্যায় করেছ। কিন্তু মা হিসেবে তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছ। কোন মা চাইবে না তার সন্তানরা তারা চিহ্নতের খেলায় মেতে উঠুক, একটা দানবে পরিণত হোক? বিপরীতে রমণীর ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে ওঠে, বোঝা গেল না সেটা কিসের। নিজের ধরা গলায় আওড়ায়। আমি স্ত্রী হলে কখনো ওকে ছেড়ে আসতাম না। হয়তো ওর সাথে নিজেই অন্ধকারে ডুবে যেতাম। কিন্তু মা বলেই সবটা ছেড়ে আসতে হলো। যেখানে প্রতিটা সেকেন্ড কেউ না কেউ আমার সন্তানকে মারতে চাইবে, সেখানে আমি সবটা জেনে কিভাবে থাকব? আর মিসেস সোফিয়া তো ডিরেক্ট আমাকে বলে দিয়েছে, বাচ্চাটা জন্ম হলে আমার হবে না ওনার হবে। কথাগুলো বলতে গিয়ে অজান্তে রমণীর চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। সেটাকে তড়িঘড়ি করে মুছে কথা পাল্টানোর জন্য বলে। আচ্ছা, আপনার হাজবেন্ড কোথায়? ওনাকে কখনো
ভালোবাসার মানুষগুলো সবসময় হয় ছেড়ে চলে যায়, নয়তো তোমার মতো ছেড়ে আসতে বাধ্য হয়। থমকে গেল সানা, সে এমন কোন বাক্য আশা করেনি। সামনের ভদ্রমহিলা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আজ পর্যন্ত আমি কাউকে নিজের সত্যিটা বলিনি। কিন্তু আজ কেন জানি তোমাকে বলতে ইচ্ছে করছে। আমি কিন্তু হিন্দুস্তানি, আমার হাজবেন্ড ছিলেন একজন ইন্ডিয়ান আর্মি অফিসার। আমাদের বিয়ের 1 সপ্তাহের মাথায় আমার হাজব্যান্ডের কফিন আনা হয় আমার সামনে। একটা টেরোরিস্ট হামলায় সে মারা যায়, তারপর থেকে তার এই সিক্রেট এজেন্সি আমি সামলাই, যার লক্ষ্য আন্ডারগ্রাউন্ডে কাজ করে টেরোরিস্টদের উৎখাত করা। পুরো কক্ষে নিস্তব্ধতা নেমে এলো। কারো মুখ থেকে আর কোন শব্দ বের হলো না। সানা ধীরে উঠে বাইরে চলে গেল। নিশুতি নিস্তব্ধ রাত, চারদিক যেন স্তব্ধ হয়ে আছে কোনো অদৃশ্য নির্দেশে। দূরের ঝোপঝাড়গুলো হালকা বাতাসে কাঁপছে, কিন্তু সেই শব্দও যেন এই গভীর নীরবতাকে ভাঙতে সাহস পাচ্ছে না। আকাশটা অদ্ভুতভাবে পরিষ্কার, অসংখ্য তারা জ্বলছে, যেন প্রত্যেকটা এক একটা নীরব সাক্ষী এই নিঃসঙ্গ পৃথিবীর। আশ্রমের পুরনো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রাজস্থানী রমণী। সাদা দেয়ালের ছায়া তার গায়ের উপর পড়ে তাকে আরও ফ্যাকাশে করে তুলেছে। তার চোখ আকাশের দিকে, কিন্তু দৃষ্টি যেন তারার ওপারে, কোথাও অনেক দূরে, যেখানে হয়তো তার হারিয়ে যাওয়া জীবনটা এখনো পড়ে আছে। 6 বছর, পুরো 6টা বছর কেটে গেছে এখানে। এই দেয়ালের ভেতরে, এই বন্দি নীরবতার মধ্যে। জ্যাক তাকে এখানে রেখে গিয়েছিল কোনো প্রতিশ্রুতি ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া, শুধু রেখে গিয়েছিল। আর তারপর মাঝে মাঝে এসেছে, খুব কম, হাতে গোনা কয়েকবার, যখন তার প্রয়োজন হয়েছে, শুধু তখনই। ইবেলিনার ঠোঁটে এক চিলতে নিষ্প্রাণ হাসি ফুটে ওঠে। প্রয়োজন, শব্দটা মনে মনে উচ্চারণ করে সে। তার জীবনটা কি তবে শুধু কারো প্রয়োজনের মধ্যে আটকে আছে? তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। মনে পড়ে সেই রাত, সেই গাড়ি, সেই অন্ধকার পথ আর তারপর এই আশ্রম। তার মধ্যে 3 বছর আগে যন্ত্রমানব তাকে সারা জীবনের জন্য এখানে আটকে দিয়েছে। প্রথম দিকে সে কেঁদেছিল, লড়েছিল, পালাতে চেয়েছিল। তারপর ধীরে ধীরে সব থেমে গেছে। মানুষ সবকিছুতে অভ্যস্ত হয়ে যায়, এমনকি বন্দিত্বেও। ঠিক তখনই হঠাৎ পিছন থেকে দুটো শক্ত পুরুষালী হাত এসে তার কোমর জড়িয়ে ধরে। ইবেলিনার শরীর এক ঝটকায় কেঁপে ওঠে। কোনো সতর্ক নেই, কোনো শব্দ নেই, শুধু হঠাৎ করে তার ঘাড়ের কাছে উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ। তারপর একের পর এক অগণিত চুম্বন। অস্থির, অধৈর্য, যেন দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া কোনো অধিকার। ইবেলিনার চোখ বন্ধ হয়ে আসে। তার বুক দ্রুত ওঠানামা করছে। শরীরের প্রতিটা স্নায়ু যেন সেই অবাধ্য স্পর্শে জেগে উঠছে, কাঁপছে, সাড়া দিচ্ছে, অথচ ভিতরে কোথাও একটা শীতলতা রয়ে গেছে। রমণীর পিঠ থেকে যায় মানবের বুকে, যেখান থেকে সে স্পষ্ট হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। বিপরীত পাশের মানবের শ্বাস ভারী, যেন সে দৌড়ে এসেছে বহু দূর থেকে, বহুদিনের জমে থাকা তাড়না নিয়ে। তার আঙুলগুলো শক্ত করে চেপে ধরে আছে। ইবেলিনা প্রথমেই বুঝতে পেরেছে এটাকে, তাই সে কিছু বলে না, না বাধা দেয়, না সাড়া দেয়। শুধু দাঁড়িয়ে আছে একটা নিঃশব্দ স্বীকারোক্তির মতো। হঠাৎ সেই স্পর্শ থামে না, বরং আরও কাছে টেনে নেয় তাকে। তারপর মানব ধীরে ধীরে তার কানের কাছে ঝুঁকে এসে পুরুষালী হাসকিস্বরে আওড়ায়। মরনি, জান, শব্দটা যেন ইবেলিনার বুকের ভেতর কোথাও গিয়ে আঘাত করে। 6 বছর পরেও একই সম্বোধন, একই অধিকার। ইবেলিনা ধীরে ধীরে চোখ খুলে বলে, 6 বছর পরও কিছুই বদলায়নি, তাই না? জ্যাকের হাত এখনো তার কোমরে। হাতের বাঁধন আরও শক্ত হয়ে আসে। সে একটু হেসে ঠান্ডা স্বরে আওড়ায়, সবকিছু বদলেছে, লিনা, শুধু তুমি, আর আমার তোমাকে চাওয়াটা বদলায়নি। ইবেলিনা ধীরে ধীরে তার হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। মানবের উপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, চাওয়াটা, এটাকে চাওয়া বলে না, এটাকে বন্দিত্ব বলে। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। দূরে কোথাও একটা পাখি ডেকে ওঠে আবার থেমে যায়। জ্যাক তার দিকে তাকিয়ে থাকে। তার চোখে সেই আগের তারা চিহ্ন গুণ নেই, আছে আরও গভীর কিছু, অভ্যাস, অধিকার আর এক অদ্ভুত আসক্তি। তারপর ধীরে বলে, হয়তো, এই বলে তার অনুমতির তোয়াক্কা না করে তাকে একটানে কোলে নিয়ে ভেতরের দিকে চলে গেল। ইবেলিনা টু শব্দটিও করল না। কিভাবে করবে এখন যে যন্ত্রমানব তার স্বামী? আরও 3 বছর আগে তার বাবার মারা যাওয়ার দিনেই জ্যাক তাকে বিয়ে করেছে আশ্রমের সবার সামনে। কিন্তু আজ পর্যন্ত সে স্ত্রী হয়েও জ্যাককে এক ফোঁটাও বুঝতে পারল না। কিভাবে বুঝবে? যন্ত্রমানব যে মরীচিকার মতো, সে এখন পর্যন্ত না তাকে ঘৃণা করতে পারছে, আর না ঠিকভাবে ভালোবাসতে পারছে। কোথাও না কোথাও গিয়ে তার মনটা সায় দেয় না, আবার তাকে ভুলতেও দিচ্ছে না।
আর যন্ত্রমানব সে তো কোনোদিনও তার মনের খবরই রাখেনি। ধীরে মাথাটা এলিয়ে দিল স্বামীর বক্ষস্থলে। রাতের ভিড় নিবাস অদ্ভুতভাবে নীরব। সবাই সবার কক্ষে চলে গিয়েছে। বাইরে হালকা বাতাসে জানালার পর্দা দুলছে, দূরে কোথাও কুকুরের ডাক ভেসে আসছে মাঝে মধ্যে। ঘরের ভেতর শুধু টেবিল ল্যাম্পের নরম হলুদ আলো, সেই আলোতেই বসে আছে সানা। তার সামনে পুরো বিছানা জুড়ে ছড়ানো স্কেচবুক, রং, পেন্সিল। হাত দ্রুত চলছে, কিন্তু মনটা যেন কোথাও অন্যত্র আটকে আছে। মাঝে মাঝে সে থেমে যাচ্ছে, একটু তাকিয়ে থাকছে ফাঁকা জায়গায়, তারপর আবার আঁকতে শুরু করছে। ঠিক তখনই ধীরে ধীরে দরজাটা কিঞ্চিৎ শব্দ করে খুলে যায়। ছোট ছোট পায়ের শব্দের সাথে তার কানে আসে। মমো। সানা মাথা তুলে তাকায়, নজরে আসে দরজার কাছে দাঁড়িয়ে আছে আরভি, হাতে একটা ছোট্ট চকলেটের র্যাপার, চোখে ঝিলমিল উত্তেজনা। সানার ঠোঁটে অজান্তেই হাসি ফুটে ওঠে। সে হাত বাড়িয়ে ইশারা করে, এদিকে আসো, মমের কাছে। আরভি এক দৌড়ে এসে তার কাছে দাঁড়ায়। সানা তাকে নিজের দিকে টেনে নিয়ে টপাটপ করে তার শুভ্র গালে কয়েকটা চুমু খেয়ে বসে, উৎফুল্ল চিত্তে বলে, উফফো, আমার সোনাটা এত কিউট কেন, হুম? আরভি একটু মুখ কুঁচকে নিয়ে মুচকি হেসে বলে, মমো, থামো। সানা হেসে তার চুলগুলো এলোমেলো করে দেয়। আরভি এসে তার পাশেই বসে পড়ে, পা দুলাতে দুলাতে এক নিঃশ্বাসে বলতে শুরু করে, জানো মমো, আজকে বড় পাপা আমাকে এতগুলো চকলেট কিনে দিয়েছে। এই যে দেখো। সে সানাকে র্যাপারটা দেখায়। আর শুধু চকলেট না, ওই যে গাড়িটা, ছোট্ট একটা, সেটাও দিয়েছে। আর ঈশা আন্না আমাকে আজকে নতুন ম্যাথ শিখিয়েছে। আমি সবগুলো পেরেছি। মাশা আল্লাহ। আর আর ছোট আরভি থামে না, একটার পর একটা বলে যাচ্ছে। এটা তার এক প্রকার অভ্যাস, সারাদিন যা যা হবে সব মাকে বলবে। অন্যদিকে সানা কিছু বলছে না, শুধু গালে হাত দিয়ে নিজের ছেলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ ধীরে ধীরে নরম হয়ে আসে। মনে হচ্ছে, সে আরভিকে দেখছে না, সে যেন অন্য কাউকে দেখছে। ঠিক সেই একই চোখ, একই হাসি। আরভি যখন হেসে ওঠে তখন তার গালে যে ছোট্ট টোলটা পড়ে। সানার বুকটা হালকা কেঁপে ওঠে। এই টোলটা ঠিক তার বাবার মতো। একসময় এই টোল নিয়েই সে আর্যের সাথে ঝগড়া করত। আমি মেয়ে হয়েও আমার টোল পড়ে না, আর আপনার পড়ে কেন? আরজে তার প্রত্যুত্তর না করে শুধু নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকত। এই প্রশ্নের উত্তর তার কাছে কিভাবে থাকবে? সোফিয়া পাকিস্তানি হওয়ার দরুন আরজে অনেকটা তার মতো হয়েছে, আর ভিও। একটা হালকা নিঃশ্বাস বেরিয়ে আসে তার ভেতর থেকে। হঠাৎ তার ভ্রম ছুটিয়ে কানে আসে আরভির আওয়াজ। মমো। আরভির ডাকে সে বাস্তবে ফিরে আসে। হুম, আমরা ড্যাডের সাথে কবে দেখা করব? এক মুহূর্তে সময় থেমে যায় যেন। সানার হাত স্থির হয়ে যায়। সে এইরকম একটা প্রশ্ন মোটেও আশা করেনি। তার চোখের ভেতরের আলোটা কেমন নিভে আসে। সে কিছু বলতে গিয়েও শব্দগুলো কেমন বের হতে চাইছে না। গলা শুকিয়ে আসে তার। সে কি বলবে? কি বলবে এই ছোট্ট মানুষটাকে? যে মানুষটার জন্য সে প্রতিদিন অপেক্ষা করে, সেই মানুষটা জানেই না তার অস্তিত্ব সম্পর্কে। হ্যাঁ, আরজে তো জানে না তার ছোট অংশটা বেঁচে আছে। সানা ধীরে ধীরে আরভিকে নিজের দিকে টেনে নিয়ে তার বুকের সাথে জড়িয়ে ধরে। এক হাত দিয়ে তার মাথায় আলতো করে হাত বুলাতে থাকে। কিছুক্ষণ চুপ থেকে তারপর খুব আস্তে, প্রায় ফিসফিস করে বলে, শীঘ্রই, বাবা। এই একটা শব্দ, কিন্তু তার ভেতরে কতটা ভাঙা প্রতিশ্রুতি, কতটা লুকানো কান্না তা কেউ জানে না। ছোট আরভি কিছু বুঝে না, সে শুধু মায়ের গায়ের উষ্ণতায় নিজেকে গুটিয়ে নেয়। প্রমিস। সানা চোখ বন্ধ করে আওড়ায়। হুম, প্রমিস। রমণীর কণ্ঠ কেঁপে ওঠে সামান্য। আরভি ফের জিজ্ঞেস করে, ড্যাড কি আমার মতো দেখতে? তুমি তো তার কপি। আরভির চোখ বড় করে বলে, তাই নাকি? হুম, একদম। তোমাকে ছবি দেখিয়েছি না মমো? হুম। তারপর আরভি নিজের মতো আবারও এটা সেটা বলতে থাকে। ধীরে ধীরে তার কথাগুলো থেমে আসে। আরভির চোখ বুজে আসে। সে সানার কোলেই আধো ঘুমে ঢলে পড়ে। সানা একটু নড়ে তাকে আস্তে করে বিছানায় শুইয়ে দেয়। তার উপর কমফর্টারটা টেনে দিয়ে মাথার পাশে বালিশ ঠিক করে দেয়। তারপর কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে, চোখ সরায় না। তার ছোট্ট বুক ওঠানামা করছে শান্ত, নিশ্চিন্ত। সানার চোখ ভিজে ওঠে ধীরে ধীরে। এক ফোঁটা জল গড়িয়ে পড়ে, সে হাত দিয়ে তড়িঘড়ি করে মুছে ফিসফিস করে, তোমার কোনো কষ্ট হতে দিব না, কখনো না। আর না কখনো তোমার হাতে রতারা চিহ্ন তো লাগতে দিব। তারপর ধীরে উঠে দাঁড়ায়। চেয়ারে গিয়ে আবারও বসে পড়ে। স্কেচবুকটা সামনে টেনে নেয়, পেন্সিল তুলে নেয় হাতে। কিন্তু হাতটা কয়েক সেকেন্ড স্থির হয়ে থাকে। তারপর আবার আঁকা শুরু করে। কিন্তু এবার তার মনের কোণে বারবার পুরনো স্মৃতিগুলো ফিরে আসছে।
গভীর রাতে পুরো ব্ল্যাক স্পেস যেন নিঃশ্বাস বন্ধ করে আছে। সেই নিষিদ্ধ রুমটা যেখানে কখনো কাউকে ঢুকতে দেওয়া হয়নি আজ সেখানে আলো জ্বলছে। সানা যাওয়ার পরেই রুমটা খোলাই থাকে। কেননা এখানে কেউ থাকে না, আর না কেউ আসে। একসময় যেই ব্ল্যাক স্পেস সানার হাসির ঝংকারে ভরে উঠত, আজ সেটাকে কেউ দেখলে বলবে কোন ভুতুরে বাড়ি। এখানে একমাত্র একজনই আসে। কক্ষের চারদিকে দেয়াল জুড়ে শুধু সানার ছবি, ছোটবেলা, কিশোরী, বড় হওয়া প্রতিটা মুহূর্ত যেন বন্দী হয়ে আছে ফ্রেমের ভেতর। একপাশের একটা কাচের জারে একটা চকলেট রাখা, বেশ পুরনো। দেখে মনে হচ্ছে ভিতরের চকলেটটা কবেই নষ্ট হয়ে গিয়েছে, যেন খোসাটাকে যত্ন করে রাখা হয়েছে। হবে না কেন নষ্ট? এটা সেই ছোট সানা আর জেকে দিয়েছিল তাদের বাড়িতে যাওয়াতে। সানা প্রথমে তার বাবার আনা এক বক্স চকলেটের থেকে আরজেকে 4টা দিয়েছিল, তাও তার বাবা বলাতে। আরজে সেগুলোর দিকে তাকিয়ে আছে। সোফিয়া তাকে কখনো চকলেট খেতে দেয়নি, এগুলো নাকি বাচ্চাদের খাবার আর সে বাচ্চা না, সে দানব। সে তাকিয়ে থাকতে থাকতেই ছোট সানা কোথা থেকে এসে খপ করে আবারও চকলেটগুলো নিয়ে নিল তার বাবা যাওয়ার পিছন দিক দিয়ে। কিন্তু দৌড় দেওয়ার আগেই একটা নিচে পড়ে যায় আর সেটাই এখানে। রুমের মাঝখানে বড় একটা কালো সোফা। সেখানে হেলান দিয়ে বসে আছে আরজে। সামনের টি টেবিলটা যেন একটা ধ্বংসস্তূপ, কেননা তার উপরে নামিদামি ওয়াইনের বোতল, কিছু খোলা, কিছু অর্ধেক ফাঁকা, কিছু উল্টে পড়ে আছে, ড্রাগসের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে, সিগারেটের অসংখ্য জ্বলা অংশ অ্যাশট্রে উপচে পড়ে টেবিল জুড়ে ছড়িয়ে গেছে। সোফায় বসা আরজের চোখ দুটো লাল, শুধু লাল না তারা চিহ্ন তোবর্ণ হয়ে আছে। তার চুল এলোমেলো, শার্টের বোতাম খোলা কিন্তু তার দৃষ্টি স্থির, সোজা সামনে দেয়ালে ঝোলানো একটা বড় ছবির দিকে। সানা, সে একদৃষ্টিতে তাকিয়ে আছে ভ্রূক্ষেপহীন। একদম না পলক ফেলে। তার হাতে একটা ওয়াইনের বোতল। আরজে ধীরে সেটা ঠোঁটে তোলে এক ঢোকে অর্ধেক সাবার করে ফেলে। কিন্তু কোনো পরিবর্তন নেই, না তার চোখে, না তার মনে। সে আবার টেবিল থেকে ড্রাগস তুলে নেয়, কাপা হাতে। নিজেকে ভাসিয়ে দিতে চায় কিন্তু পারছে না। তার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে, কিন্তু নেশা ধরছে না। হঠাৎ সে অট্টহাসিতে ফেটে পড়ে। কর্কশ গলায় আওড়ায়। ওহ গ্রেট আরজে, এত কিছু নিয়েও কাজ হচ্ছে না? সে মাথা পেছনে হেলিয়ে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড থাকে, তারপর আবার চোখ খুলে তাকায় সানার ছবির দিকে। ঠোঁট নাড়িয়ে বলে, তুমি আমাকে কি বানিয়ে দিয়ে গেছো, হ্যাঁ? বিপরীতে কোনো উত্তর নেই, শুধু নিঃশব্দ দেয়াল। সে ধীরে উঠে বসে সামনে ঝুঁকে বোতলটা শক্ত করে ধরে। আমি ভেবেছিলাম, তোমার জন্য সব ছাড়ব, এই নেশা, এই ড্রাগস, এই অন্ধকার, সব। সে হেসে ওঠে আবারও। আর তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে। আর যে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারপর হঠাৎ সে বোতলটা সজোরে ছুঁড়ে মারে ছবিটার দিকে। কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ে চারদিকে, লাল ওয়াইন ছিটকে গিয়ে পুরো ছবিটা ভিজিয়ে দেয়। মনে হয় তারা চিহ্নিত। আর যে স্থির হয়ে তাকিয়ে থাকে সেই দৃশ্যের দিকে। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। সে ধীরে বলে, ওয়াও, পারফেক্ট। সে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে ছবিটার দিকে এগিয়ে যায়। তুমি এমন এক ছলনাময়ী, যে কাছে থেকেও পোড়াতে জানে, আর দূরে গিয়েও তারা চিহ্ন গুণ লাগিয়ে রাখে। সে একটু ঝুঁকে আসে, দৃষ্টি সরাসরি সানার চোখের সাথে মিশে যায় ছবির ভেতর। চোয়াল শক্ত করে বলে, কি সুন্দর অভিনয় ছিল তোমার, একটা মুহূর্তের জন্যও বুঝতে দেওনি। আমি আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। সে নিজের বুকের দিকে আঙুল ঠুকে বলে, এই আমি, আর যে, কারো উপর বিশ্বাস করি না। কিন্তু তোমার উপর করেছিলাম। আর তুমি সেই বিশ্বাসটাই চূর্ণ করে দিয়েছ। তুমি জান, আমি তোমার জন্য কি কি করেছি? কতটা বদলেছি, কতটা নিজেকে থামিয়েছি। আমি নিজের দানবটাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলাম, শুধু তোমার জন্য। সে মাথা কাত করে ছবিটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আর তুমি সেই শিকলটাই খুলে দিলে। এখন জানো কি হয়েছে? ওটা আবার জেগে উঠেছে। আর এবার ওকে থামানোর কেউ নেই। সে ধীরে হাত বাড়িয়ে ছবিটার উপর ছড়িয়ে থাকা লাল ওয়াইন আঙুল দিয়ে মুছতে থাকে। আঙুল লাল হয়ে যায়। সে তাকিয়ে থাকে সেই লাল আঙুলের দিকে, তারপর আবার ছবির দিকে। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে আবার সেই ভয়ঙ্কর হাসি। দেখছো, কেমন লাগছে? ফিটস ইউ। এবার খেলাটা অন্যরকম হবে, ওয়াইফি। এবার আমি ভালোবাসা দিয়ে না, ঘৃণা দিয়ে খুঁজব তোমাকে। এবার কোনো দয়া থাকবে না, কোনো ছাড় থাকবে না। শব্দগুলো উচ্চারণ করেই সে থামে। তারপর আবারও হাত তুলে ছবিটার উপর বয়ে যাওয়া ওয়াইন মুছে দেয়, নরমভাবে একদম বিপরীত তার কথার থেকে। সে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, নিঃশব্দে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর আজ যেন অন্য এক রূপে জেগে উঠেছে। চারদিক উত্তাল, মানুষের ভিড়,
চিৎকার, ব্যানার, মোবাইলের ক্যামেরার ফ্ল্যাশ সবকিছু মিলিয়ে এক বিশৃঙ্খল উন্মাদনা সবার কণ্ঠে ভেসে আসছে। আরজে, আরজে, একবার তাকান। লাভ ইউ আরজে। গত রাতের সেই ভয়ঙ্কর ঘটনার পরও কেউ তাকে ঘৃণা করছে না, বরং আরও বেশি পাগল হয়ে গেছে সবাই। যেন তার সেই অন্ধকার দিকটাই মানুষকে আরও টানছে। সিকিউরিটি প্রায় হিমশিম খাচ্ছে, গার্ডরা ব্যারিকেড করে রেখেছে, তবুও ভিড় থামছে না। কিন্তু এই ফ্ল্যাশ, চিৎকার, উন্মাদনা সবকিছুর দিকে আরজে, সে একবারও কারো দিকে তাকায় না। তার মুখ একদম নিরাবেগ, চোখ দুটো ঠান্ডা, শূন্য। যেন এই সব কিছুই তার কাছে অর্থহীন। গার্ডরা দ্রুত তাকে ঘিরে ফেলে একটা সরু পথ তৈরি করে। সে সেই পথ ধরে সোজা এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়ে। কয়েক মিনিট পর রানওয়ের পাশে দাঁড়িয়ে আছে তার প্রাইভেট জেট। আরজে কোনো দিকে না তাকিয়ে সরাসরি উঠে যায় জেটের ভেতরে। তার পেছনে কাইলিন, জ্যাক ইন্ডিয়া থেকেই চায়নাতে যাবে। আরজের পিছনে পুরো শুটিং টিম আসে, সাথে ডিরেক্টর আকাশ বিল্লাহ। তাদের জন্য আলাদা ফ্লাইট। ভেতরে ঢুকে দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই বাইরের সব শব্দ থেমে যায়। শুধু হালকা ইঞ্জিনের শব্দ। আরজে গিয়ে সিটে বসে পড়ে মাথা হেলিয়ে দেয় পেছনে। চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড থাকে। তারপর ধীরে চোখ খুলে সামনের মানবের দিকে তাকিয়ে আদেশ ছুড়ে বলো। কাইলিন সামান্য গলা পরিষ্কার করে বলে, বসো, আমরা অবশেষে ট্রেস করতে পেরেছি। আরজের দৃষ্টি উঠে আসে তার দিকে। কাইলিন তার দৃষ্টি বুঝে বলে, মিসেস দিলরুবা খানমের, উনি খুব বড় খেলোয়াড়। এক জায়গায় থাকেন না, নাম, পরিচয়, লোকেশন, সব বদলায়। ইন্টারন্যাশনাল লেভেলের অপারেশন চালান। অনেক দিন ধরে আন্ডারগ্রাউন্ডে কাজ করছেন। আরজে তাকে থামিয়ে বলে, লোকেশন, বসো, চায়না, লিনহুয়া ভ্যালি গ্রামে। আরজের মনে সন্দেহ গাঢ় হয়ে ওঠে, সে ধীরে বলে, কোথাও আমার পাখিটা ওখানেই নয়তো? কাইলিন এক মুহূর্ত তাকিয়ে থেকে বলতে থাকে, বসো, সম্ভাবনা খুব বেশি। কেননা চায়না এমন একটা দেশ যেখানে সহজে কাউকে ট্রেস করা যায় না। বিশেষ করে রিমোট এরিয়াগুলো। ওই লিনহুয়া ভ্যালি মতো জায়গায় ইন্টারনেট দুর্বল, নজরদারি কম, লোকাল আইডেন্টিটি নিয়ে থাকা খুব সহজ। আর মিসেস দিলরুবা খানমের মতো কেউ যদি জড়িত থাকে তো? সে একটু থেমে ফের বলে, তাহলে কাউকে লুকিয়ে রাখা তার জন্য কোনো ব্যাপারই না। আরজের আঙুল ধীরে ধীরে সিটের হাতলে টোকা দেয়। কাইলিন আবার বলে, আর একটা ব্যাপার, বসো, ওই ভ্যালিটা বাইরে থেকে যতটা শান্ত লাগে ভেতরে ততটাই জটিল। বহুদিন ধরে কিছু আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক ওখানে সক্রিয়, স্মাগলিং, ফেক আইডেন্টিটি, হিউম্যান ট্রানজিট সব কিছুই সম্ভব। তাই যদি ম্যামকে কোথাও লুকিয়ে রাখা হয়। হঠাৎ তার কণ্ঠস্বর নিচু হয়ে আসে, ওটা পারফেক্ট জায়গা। কিছুক্ষণ আর কোনো শব্দ হলো না। তারপর আরজের ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে, অন্ধকারে ডুবে থাকা হাসি। সে মাথাটা সিটে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। কয়েক সেকেন্ড তারপর ফিসফিস করে বলে, লিনহুয়া ভ্যালি, এবারের হিসাবটা খুব কঠিন হতে যাচ্ছে। মাই লাভ। ভোরের আলো ধীরে ধীরে নিস্তব্ধ আশ্রমটাকে ছুঁয়ে দিচ্ছে। রাতের সেই গভীর অন্ধকার আর নীরবতা যেন সরে গিয়ে জায়গা করে দিচ্ছে এক অদ্ভুত শান্তিকে। দূরের গাছগুলোর পাতায় জমে থাকা শিশিরে সূর্যের আলো পড়ে ঝিকমিক করছে। কোথাও একটা পাখি ডেকে উঠল, তারপর আরেকটা, ধীরে ধীরে যেন জীবন আবার ফিরে আসছে এই নীরব জায়গাটায়। আশ্রমের উপরের তলার ঘরটাও আলোর ছোঁয়ায় ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। বিছানার এক পাশে নিঃশব্দে শুয়ে আছে ইবেলিনা। তার চোখ খোলা, কিন্তু দৃষ্টি স্থির পাশে থাকা মানবের উপর। ঘুমন্ত জ্যাককে কেমন নিষ্পাপ বাচ্চা মনে হচ্ছে তার কাছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, যেন বহুদিনের তৃষ্ণা মিটাচ্ছে। অন্যদিকে জ্যাক, সে গভীর ঘুমে আচ্ছন্ন, যেন বহুদিন পর শান্তিতে ঘুমাচ্ছে, তার শ্বাস প্রশ্বাস ভারী, কিন্তু শান্ত। ইবেলিনা কিছুক্ষণ তাকিয়ে থাকে তার দিকে। এই মানুষটা যে তাকে বন্দি করেছে, আবার নিজের মতো করে আগলেও রেখেছে। যে তার জীবনের সবকিছু কেড়ে নিয়েছে, আবার অদ্ভুতভাবে তার জীবনটাই হয়ে গেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে ধীরে ধীরে উঠে বসে। তারপর খুব আস্তে করে বিছানা থেকে নেমে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরে সকালের আলো, কিন্তু তার ভেতরে এখনো সেই রাতের ছায়া। কিছুক্ষণ পর পেছনে নড়াচড়ার শব্দ হয়, জ্যাক নিজের ঘুম জড়ানো চোখগুলো আধো আধো খুলে চারপাশে তাকায়। তারপর তার দৃষ্টি গিয়ে থামে ইবেলিনার ওপর। আবেশী স্বরে ডাকে, মর্নি যান। ইবেলিনা এখনো স্থির, সে পিছন ফিরে তাকালো না। জ্যাক আবার বলে, এত সকালে কেন উঠেছ? বিপরীতে কোনো উত্তর আসে না। কিছুক্ষণ নীরবতায় কেটে যায়। তারপর জ্যাক বিছানা থেকে নেমে ওয়াশারে চলে যায়। কিতকাল পর বেরিয়ে ধীরে ধীরে রেডি হতে শুরু করে। জ্যাক শার্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে টাই হাতে নেয়।
কিন্তু বাঁধতে গিয়ে থেমে যায়। তার চোখ আয়নার মধ্যে দেখা যাওয়া ইবেলিনার প্রতিবিম্বের দিকে। এদিকে আসো। কিছুক্ষণ চুপ থেকে ইবেলিনা ধীরে ধীরে এগিয়ে আসে। তার মুখ থমথমে, কোনো অভিব্যক্তি নেই। সে জ্যাকের সামনে দাঁড়িয়ে তার হাত থেকে টাইটা নিয়ে নেয়। নীরবে টাইটা গলায় পরিয়ে ঠিক করতে থাকে। জ্যাক তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি হয়েছে? কোনো উত্তর নেই। রমণী একমনে টাই ঠিক করতে থাকে। জ্যাকের চোয়াল শক্ত হয়ে আসে। সে রমণীর তুলতুলে চিবুক চেপে ধরে শক্ত কণ্ঠে বলে, লিনা, আমার অবহেলা একদম পছন্দ না। ইবেলিনা হাত না থামিয়ে খুব শান্ত গলায় বলে, আমি আর এভাবে থাকতে চাই না। জ্যাকের চোখ এক ঝলকে পরিবর্তন হয়ে গেল। মানে? ইবেলিনা ধীরে ধীরে মাথা তোলে ধূসর চোখজোড়ায় দৃষ্টি স্থির করে বলে, আমি বন্দি থাকতে চাই না। আমি এই চার দেয়ালের বাইরে যেতে চাই। আমি মানুষের মাঝে যেতে চাই। আমি বাঁচতে চাই নিজের মতো করে। 6 বছর আমি এখানে আছি। আমি জানি না পৃথিবী কেমন বদলে গেছে। আমি জানি না আমার জন্য বাইরে কিছু আছে কিনা, কিন্তু আমি দেখতে চাই। জ্যাক কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখ ইবেলিনার চোখে স্থির। কোনো রাগ নেই, কোনো বিস্ময় নেই, শুধু গভীর, অদ্ভুত নীরবতা। তারপর খুব ধীরে সে বলে, হুম। ইবেলিনা তার দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করেছে, কিসের ভিত্তিতে জ্যাক হুম বলেছে। জ্যাক অন্য হাত বাড়িয়ে তার চিবুক আলতো করে তুলে ধরে। তার চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর ধীরে তার কপালে ঠোঁট ছোঁয়ায়। তারপর নিচে নেমে প্রেয়সীর অধর স্পর্শ করে বলে, রেডি থাকো। এইটুকুই বলেই সে কোটটা পরে নেয়। তারপর আর একবারও পেছনে না তাকিয়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে। ইবেলিনা স্থির দাঁড়িয়ে আছে, তারপর কিছু একটা ভেবে দৌড়ে ব্যালকনিতে চলে যায়। ইবেলিনা স্থির দাঁড়িয়ে থাকে ব্যালকনিতে। ভোরের কোমল আলো এখন পুরোপুরি ছড়িয়ে পড়েছে আশ্রম জুড়ে। তার দৃষ্টি নিচের উঠোনে। জ্যাক সিঁড়ি বেয়ে নিচে নামতেই হঠাৎ করেই কোথা থেকে যেন কয়েকটা ছোট ছোট বাচ্চা দৌড়ে এসে তাকে ঘিরে ধরে। কেউ তার হাত ধরে টানছে, কেউ হাসতে হাসতে কিছু বলছে, কেউ আবার শুধু তার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে এক ধরনের নির্ভরতায়। দৃশ্যটা এতটাই অপ্রত্যাশিত, এতটাই অদ্ভুত যে ইবেলিনা কিছুক্ষণ নিঃশ্বাস নিতেও ভুলে যায়। এই মানুষটাই কি সেই জ্যাক? যে মানুষের চোখে সে শুধু নির্মমতা, নিয়ন্ত্রণ আর অদ্ভুত এক অন্ধকার দেখেছে। সেই মানুষটা এখন নিচে দাঁড়িয়ে এক শিশুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আরেকজনকে কোলে তুলে নিয়ে কিছু বলছে। তার ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসি। ইবেলিনার বুকের ভেতরটা হালকা কেঁপে ওঠে। সে ধীরে ধীরে ব্যালকনির রেলিংয়ে হাত রাখে। মনে মনে ভাবে, জ্যাক হয়তো সারা পৃথিবীর কাছে একরকম, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলোর কাছে সে একদম অন্য মানুষ। তার ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে হাসি ফুটে ওঠে। একটা নরম, অচেনা অনুভূতি বয়ে যায় তার ভেতর দিয়ে। তার হাতটা অজান্তেই ধীরে ধীরে নিজের উদরের ওপর চলে যায়। মনের ভিতর কিছু এলোমেলো ভাবনারা উকি দেয়। যদি তাদের একটা বাচ্চা থাকতো, একটা ছোট্ট প্রাণ তাদের দুজনের, তাহলে কি জ্যাক এমনই করে হাসতো? এভাবেই কোলে তুলে নিত? এভাবেই মাথায় হাত বুলিয়ে দিত? নাকি সেই বাচ্চাটাও তার মতোই এই আশ্রমের দেয়ালের ভেতরে বন্দী হয়ে বড় হতো? রমণীর ভ্রু কুঁচকে আসে। ভাবনাগুলো এলোমেলো হয়ে যায়। কিন্তু তবুও কোথাও একটা অদ্ভুত আকাঙ্ক্ষা মাথা তোলে দাঁড়ায়। সে চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য কল্পনা করে, ছোট্ট একটা হাত, জ্যাকের আঙুল আঁকড়ে ধরে আছে। হঠাৎই গাড়ির ইঞ্জিনের কর্কশ শব্দ সেই কল্পনাকে ছিন্নভিন্ন করে দেয়। ইবেলিনা তড়িৎ গতিতে চোখ খুলে তাকায়, নজরে আসে জ্যাক গাড়িতে উঠে বসেছে। এক মুহূর্তের জন্য সে উপরে তাকায় না। গাড়িটা ধীরে ধীরে গেট পেরিয়ে বেরিয়ে যেতে শুরু করে। ইবেলিনা স্থির দাঁড়িয়ে থাকে। তার দৃষ্টি গাড়িটার ওপর আটকানো। যতক্ষণ দেখা যায় সে তাকিয়েই থাকে। গাড়িটা তার দৃষ্টিগোচর হতেই তার চোখের কার্নিশ বেয়ে নীরবে গড়িয়ে পড়ে এক ফোঁটা জল। সে টেরই পায় না প্রথমে। তারপর ধীরে ধীরে হাত তুলে মুছে নিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। ভেতরে ঢুকে দরজাটা আলতো করে বন্ধ করে দেয়। ঘরটা আগের মতোই নিঃশব্দ, স্থির, বন্দি। ইবেলিনা একবার চারদিকে তাকায়। তারপর ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে এসে বসে পড়ে। দুটো হাত নিজের কোলে রেখে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে। মনে মনে গুনতে শুরু করে। আর কতদিন, আর কত রাত, আর কত অপেক্ষা? জ্যাক আবার কবে আসবে? কবে সে তাকে রোজ দেখতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর তার অজানা, কিন্তু তবুও সে অপেক্ষা করে। কারণ এই অপেক্ষাটুকুই এখন তার জীবনের একমাত্র চলমান সত্য। আজ সকাল থেকেই ভিড় নিবাসে চলছে হট্টগোল। ঠিক নিবাসের ভিতরে না, বাহিরে। সানাদের ডানপাশের যে প্রতিবেশী থাকে, তিনিও বাঙালি। পুরো লিনহুয়া ভ্যালিতে মাত্র 3 কি 4টা ফ্যামিলি হচ্ছে বাঙালি।
কিন্তু সানাদের পাশে থাকা ভদ্রলোক সালার হোসেন প্রচুর কৃপণ। এক কথায় সানার থেকেও বেশি। উনার বাড়ি চারপাশে ফলের বাগান অসংখ্য, কিন্তু একটাও কাউকে কোনোদিনও দিবে না। সেজন্য আজ 7 সকালে মিশন চালিয়েছে সেখানে সানা, ঈশানী ও এসপি। এসপি ও ঈশানী পাহারা দিবে দুদিক থেকে, আর সানা মাঝখান থেকে কাজ সারবে। কিন্তু সমস্যা বাধে যখন ভদ্রলোক হঠাৎ করে তল্লাশি চালান। সানা পিছনে থাকাতে সে এক দৌড়ে দেওয়াল টপকে চলে আসে, কিন্তু এসপি সামনে থাকাতে লক্ষ্যই করেনি উনাকে। সে ঘাড় ঘুরিয়ে চারপাশ থেকে সামনে তাকাতে চমকে ওঠে, কেমন রতারা চিহ্ন তোচক্ষু নিয়ে তাকিয়ে আছে সালার হোসেন। এসপি পিছনে তাকাতেই দেখে দুই রমণীর চিহ্নটুকু নেই। মানে তাকে ফাঁসিয়ে পালিয়েছে এরা। ব্যাস, তারপর থেকে শুরু হয়ে গেল ভদ্রলোক নিজের দাঁত পিষে বাক্য ছুড়ে। তোমার মতো লাফাঙ্গা ছেলে, আবারও আমার বাগানে চুরি করতে এসেছ? কদিন পর বাচ্চার বাপ হবে, কিন্তু এখনো নিজের অভ্যাস ত্যাগ করতে পারোনি? সামনে থাকা এসপি তড়িঘড়ি করে প্রত্যুত্তর করে। বিশ্বাস করেন, সালার বস্তা মানে সালার আঙ্কেল, আপনার আপেল গাছে যে 10টা আপেল ধরেছে, আমি এটা একদমই জানি না। আচ্ছা, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। তুমি জানলে কিভাবে আমার গাছে 10টা আপেল আছে? বাক্যটুকু শ্রবণ হতে এসপি দাঁত দিয়ে জিভ কাটে। ইস, কি বলতে কি বলে ফেলেছে। তিনি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে উত্তরের আশায়, শুধু পারছেন না এসপিকে চিবিয়ে খেয়ে ফেলে। এসপি মিনমিন করে বলে, ইয়ে, মানে আমি প্রতিবেশীর হক আদায় করছি। এগুলো যাতে অন্য কেউ চুরি করতে না পারে, তাই আমি গুনে রেখেছিলাম, আর কি, বেশি কিছু না। তাই নাকি? তাহলে ওখান থেকে 5টা গেল কই? তোমার মতো লাফাঙ্গা ছাড়া আর কে নিতে পারে? বিপরীতে এসপি খানিক গালি দিল ওই কটকটিকে, আর হাজার খানিক গালি দিল এই ভদ্রলোককে। সে বিডি থেকে এসে ভেবেছে, যাক কাটাপ্পা মামার হাত থেকে বেঁচেছে। কিন্তু উপরওয়ালা তার জন্য এখানে আরেকটা রেখে দিয়েছে। তার বুঝে আসে না, কেন তার জীবনের শান্তি নেই? এদিকে ভীর নিবাসের দরজায় দাঁড়িয়ে দূর থেকে সবটাই অস্পষ্টভাবে দেখছে সানা। সে হাতে থাকা 2টা আপেলের দিকে তাকিয়ে বলে, কি রে, আমি তো 2টা চুরি করেছি। উনি 5টা বলছেন কেন? বাকি 3টার দায়ভার আমি কেন নিব? কেননা আমি বাকি 3টা নিয়ে এসেছি। সানার কারো কণ্ঠস্বর কানে আসতে পিছনে ফিরে তাকায়। নজরে আসে হাতে 3টা লাল লাল আপেল নিয়ে দাঁড়িয়ে থাকা ঈশানীকে। সানা মুখে হাসি টেনে তাকে বাহবা দিয়ে বলে, বাহ, কালনাগিনী, বাহ, দেশ কা নাম রোশন কর, এবার চায়না লুট কর। এন্ড কনগ্র্যাচুলেশন, আজকে আপনি সম্পূর্ণ অ্যাক্টরস থেকে চোর হয়েছেন। তার জন্য আপনাকে আমার থেকে একটা ভাঙানো নোবেল। ঈশানীর তরফ থেকে কোনোরকম প্রত্যুত্তর আসার আগে পিছন থেকে আসে বাচ্চা কণ্ঠস্বর, মমো, আন্না, তোমরা কি চুরি করেছ? দুই রমণী চমকে পিছনে ফিরে তাকায়। দৃষ্টি আটকে যায় আরভিতে, যে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। দুজনে তড়িঘড়ি করে আপেলগুলো পিছনে লুকিয়ে নিল। সানা সাথে সাথে বলে, আমি না, তোমার রান্না করেছে এসব কুকাজ। ডাইনি, তুই আমার। চুপ কর। সানা তাকে ধমকে থামিয়ে গিয়ে ছেলের গালে হাত রেখে নরম স্বরে শুধায়, তুমি এসবে কান দিও না সোনা, না হয় তোমার আব্বা কোনোদিন জানতে পারলে, তোমার আম্মাকে উপরে পাঠাবে। সে আর কিছু বলার আগেই বাহির থেকে আসে এসপির গলা ফাটানো গর্জন, কটকটি, কালনাগিনী, দাঁড়া। তার এমন হুঙ্কারে ঈশানীর হাত থেকে কবেই আপেল নিচে পড়ে গেছে, সে দরজার দিকে তাকিয়ে বলে, মারে ডালা, মারে ডালা। আবে ধুর, এবার পালা। ঈশানী সামনে তাকাতেই নজরে আসে সানা নিজের বাক্যখানা বলে আরভির হাতে নিজের আপেল দুটো ধরিয়ে দিয়ে কবে পালিয়ে গেছে। ঈশানী নিজেও ছুট লাগায় তার উল্টো দিকে, কেননা এসপি যে পরিমাণ রেগে আছে, না জানি কি হয়। এদিকে এসপি ধূপধাপ কদম ফেলে ভিতরে প্রবেশ করেই দেখে আরভির হাতে 2টা আপেল, নিচে আরও 3টা পড়ে আছে। সে থমকে 2 মিনিট তাকে পর্যবেক্ষণ করে, তারপর ঝুঁকে প্রশ্ন করে, তোমার মমো আর আন্না কোথায়? ছোট আরভি দুদিকে মাথা নাড়িয়ে ইশারা করে দেখায় কোথায় আছে। এসপি বুঝে তার হাত থেকে একটা আপেল নিয়ে তাতে বসিয়ে দিল এক কামড়। তারপর সারা নিবাস কাঁপিয়ে ডেকে ওঠে, কটকটির বাচ্চা। সানা কোথা থেকে চিৎকার করে বলে, বাচ্চা তোর সামনে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে, সূর্যের আলো এখনো তীব্র, কিন্তু তাতে একটা নরম ঝিম ধরা ভাব এসে গেছে। চায়নার অন্যতম বিখ্যাত শহর সাংহাই শহরটা এই সময় অন্যরকম লাগে। সকালের তাড়াহুড়ো পেরিয়ে এখন শহরটা একটু ধীর, একটু স্থির। উঁচু উঁচু বিল্ডিংগুলোর কাছে সূর্যের আলো পড়ে ঝলসে উঠছে।
রাস্তার উপর গাড়ির সারি, কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই, সবকিছু যেন হিসেব করে চলছে। এই ব্যস্ত শহরের এক কোণে সবকিছু থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে সেই বিশাল ভিলা। ডার্ক লোটাস ভিলা। উঁচু দেয়াল ঘেরা, বাইরে সশস্ত্র গার্ড। গেটের সামনে কালো গাড়ি দাঁড়িয়ে আছে কয়েকটা, সবকিছুতেই একটা কড়া নিরাপত্তার ছাপ। গেটের ভেতরে ঢুকলেই লম্বা ড্রাইভওয়ে, দুই পাশে গাছের সারি, দুপুরের আলোয় তাদের ছায়া মাটিতে লম্বা হয়ে পড়েছে। ছোট ছোট ফোয়ারা থেকে পানি ঝরে পড়ছে, নীরবতার মধ্যে শুধু সেই পানির শব্দই শোনা যায়। ভিলাটা নিজেই একটা আলাদা জগৎ, সাদা মার্বেল, বড় বড় কাচের দেয়াল, আধুনিক ডিজাইন। বাইরের আলো সরাসরি ভেতরে ঢুকে পুরো জায়গাটাকে উজ্জ্বল করে রেখেছে। ভিতরে বিশাল লিভিং এরিয়া, নরম আলো আর সূর্যের আলো মিশে একটা হালকা সোনালী পরিবেশ তৈরি করেছে। সেই লিভিং রুমের সোফার মাঝে বসে আছে আরজে। কালো শার্ট, হালকা খোলা বোতাম, ঘাড় সমান সিল্কি চুলগুলো একটু এলোমেলো হয়ে আছে, এতে যেন তাকে আরো মোহনীয় লাগছে। তার বাদামি চোখ দুটো স্থির, ভয়ঙ্করভাবে স্থির। হাতে একটা ওয়াইনের গ্লাস, কিন্তু সে সেটাতে চুমুক দিচ্ছে না, শুধু ধরে আছে। মনে হচ্ছে সে চারপাশে নেই। তার চিন্তা অনেক দূরে একটা নির্দিষ্ট জায়গায় আটকে আছে। হঠাৎ দরজা খুলে ভিতরে ঢোকে কাইলিন। সে দ্রুত এগিয়ে এসে বলে, বসো। আরজের তরফ থেকে কোনো প্রত্যুত্তর আসে না। কাইলিন ফের বলে, এখানকার সিকিউরিটি পুরো সেট করা হয়েছে। পুরো ভিলাটা এখন আমাদের কন্ট্রোলে। বাইরে, ভিতরে সব জায়গায় লোক বসানো হয়েছে। সে একটু থেমে আবারও বলে, লোকাল কানেকশনগুলো অ্যাক্টিভ করা হয়েছে। শহরের মধ্যেও কোনো অস্বাভাবিক মুভমেন্ট হলে আমরা সঙ্গে সঙ্গে জানতে পারব। আরজে ধীরে গ্লাসটা টেবিলে রেখে দেয়। তারপর খুব আস্তে বলে, লিনহুয়া ভ্যালি। জি বসো, ওখানে আমরা লোক পাঠিয়েছি। গ্রামটা এখান থেকে অনেক দূরে, একেবারে রিমোট এরিয়া। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ওখানে কোনো ডিরেক্ট ফ্লাইট যায় না। গাড়িতে করেই যেতে হয়, আর রাস্তার কারণে একটু সময় লাগবে। তার জিহ্বা খসে বাকি বাক্যটুকু বের হওয়ার আগেই সে থেমে যায়। কারণ তার দৃষ্টি আটকায় আরজের তীক্ষ্ণ চোখে। আরজে নিজের দন্ত চেপে আওড়ায়। সময়। কাইলিন বাকিটা গিলে বলে, বস, আমি বলতে চাচ্ছিলাম। আমি কি সময় চেয়েছি? আমি তোমাকে কি বলেছিলাম? যত দ্রুত সম্ভব ইনফরমেশন। তাহলে এখনো কেন আমার কাছে কিছু নেই? আরজে ধীরে উঠে তার সামনে এগিয়ে চোয়াল শক্ত করে বলে, আমি এখানে ঘুরতে আসিনি, আমি এখানে একটাই জিনিসের জন্য এসেছি, সানা। ও যদি ওই গ্রামে থাকে, আমি জানতে চাই এখনই। না থাকলে, কোথায় গেছে, কার সাথে গেছে, কেন গেছে, সব। কাইলিন দ্রুত মাথা নাড়িয়ে বলে, জি বস, আমি এখনই আপডেট নিচ্ছি। সে ফোন বের করে দ্রুত সরে যায়। আরজে ধীরে ঘুরে কাচের দেয়ালের সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ তার ঠোঁটের কোণে হালকা, অদ্ভুত একটা হাসি ফুটে ওঠে। তুমি যদি ওখানে থাকো, তাহলে আর পালানোর জায়গা নেই, ওয়াইফি। কাইলিন ঘুরে দরজার দিকে কয়েক পা এগোয়, তারপর হঠাৎ থেমে যায়। মনে হয় কিছু বলার আছে, কিন্তু দ্বিধা করছে। আরজে পেছনে না ফিরেই সেখান থেকে বলে, যা বলার বলো। বসো। আরেকটা বিষয় ছিল। আরজের তরফ থেকে কোন শব্দ আসে না। কাইলিন বলতে থাকে, কাল রাত থেকে এখানে সাংহাই ফ্যাশন উইক শুরু হচ্ছে। 7 দিনের ইভেন্ট, দেশের বিভিন্ন জায়গা থেকে ডিজাইনার, ইন্টারন্যাশনাল আর্টিস্ট, মডেল সবাই আসবে। বড় বড় সেলিব্রিটি, ব্র্যান্ড, স্পন্সর সবাই উপস্থিত থাকবে। আর আপনাকে স্পেশালি ইনভাইট করা হয়েছে। সে একটু থেমে ধীরে বলে, প্রথম দিনের জন্য হলেও যেতে বলেছে। আরজে ঘুরে তাকায়, তার চোখে বিরক্তি স্পষ্ট। আমি এখানে শো করতে আসিনি। ক্যান্সেল করে দাও। কাইলিন যেন আগে থেকেই এই উত্তরটা আশা করছিল। সে ফের বলে, বসো, এটা শুধু ফ্যাশন শো না। আরজে ভ্রু কুঁচকে তাকায়। কাইলিন এবার কণ্ঠ নিচু করে আওড়ায়, এই ধরনের ইভেন্টে শুধু ডিজাইনার না, আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কও অ্যাক্টিভ থাকে। ইন্টারন্যাশনাল ডিলার, কানেকশন, অনেক কিছুই এখানে মুভ করে। যাদের আমরা খুঁজছি তাদের সাথে কানেকশন পাওয়ার সম্ভাবনাও আছে। এই 7 দিনে এমন কিছু লোক এখানে থাকবে যাদের খুঁজে পাওয়া সাধারণত অসম্ভব। কিন্তু তারা নিজেরাই এখানে আসে। আপনি গেলে, হয়তো কিছু ক্লু পাওয়া যেতে পারে। একটা সোর্স থেকে জানতে পেরেছি মিসেস দিলরুবা খানমো আসতে পারে। কাইলিন এক নিঃশ্বাসে সম্পূর্ণ বাক্যখানা উগরে দিয়ে তাকায় আরজের দিকে উত্তরের আশায়। কিছুক্ষণের নীরবতা কেটে আরজে ধীরে বলে, ওকে, শুধু একদিন যাব। তার ঠোঁটের কোণে হালকা, রহস্যময় হাসি ফুটে ওঠে। দেখি, কে কে লুকিয়ে আছে আলোয়। জি বসো। ভিলার ভেতরে আবারও অদ্ভুত নীরবতা নেমে এলো। সোফায় চোখ বন্ধ করে বসে আছে আরজে।
এই সময় দরজা ঠেলে ভেতরে ঢোকে জ্যাক। সে ভেতরে প্রবেশ করে, একবার চারদিকে তাকায়, তারপর তার চোখ গিয়ে স্থির হয় আর্যের উপর। আজ প্রথমবারের মতো সে কিছু বলতে গিয়েও কোথায় একটা আটকাচ্ছে। বসো। বিপরীতে কোনো সাড়া নেই। আর্যে ঠিক আগের মতোই চোখ বন্ধ করে বসে থাকে। জ্যাক একটু এগিয়ে আসে। এবার কণ্ঠটা একটু শক্ত করে। বস, আমি ইন্ডিয়া থেকে সরাসরি এলাম। ওখানের কাজগুলো সেট করে এসেছি, সব ক্লিয়ার। তবুও বিপরীত প্রান্তের মানব থেকে কোনো প্রত্যুত্তর নেই। জ্যাক দাঁত চেপে ধরে, বুঝতে পারে, এইভাবে ঘুরিয়ে কথা বলে লাভ নেই। শেষ পর্যন্ত সে সরাসরি বলে ফেলে, বস, আমার বউ সবার সামনে আসতে চাইছে। এক মুহূর্তে চট করে আর্যের চোখ খুলে যায়। সেই দৃষ্টি সোজা গিয়ে জ্যাকের উপর পড়ে। আর্যের কণ্ঠস্বর থেকে বের হয় তাচ্ছিল্যে ভরা বাক্য। এদিকে আমার বউ ইঁদুরের গর্ত থেকে বেরোচ্ছে না, আর তোমার বউ সামনে আসতে চাইছে। জ্যাকের কপালে ভাঁজ পড়ে, আর্য এবার তাকায় কাইলিনের দিকে। কাই, তোমার বউয়ের কি খবর? দরজার কাছে দাঁড়িয়ে থাকা কাইলিন থমকে যায়। সে ঠিক তখনই বের হতে যাচ্ছিল, কিন্তু কথাটা শুনে থেমে যায়। তার মুখে একদম অবাক ভাব। সে একটু ইতস্তত করে বলে, বস, আমার এখনো বিয়ে হয়নি। বিয়ে করতে চাও? কাইলিন এক সেকেন্ডও নেয় না, সঙ্গে সঙ্গে মাথা দুদিকে নাড়াতে থাকে দ্রুত। না বসো, একদম না। তারপর নিজের মনে বিড়বিড় করে, আমি শান্তিতে বাঁচতে চাই, আপনাদের দুজনকে দেখে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আর্যের ঠোঁটের কোণে আবারও হালকা হাসি ফুটে ওঠে। গুড। আর জ্যাক, আমার বউ বাইরে না আসা পর্যন্ত তোমার বউও ভিতরেই থাকবে। বুঝতে পেরেছ? জ্যাক এবার চুপ করে থাকে কিছুক্ষণ। তারপর নিচু গলায় বলে, বস, আমি ওকে কথা দিয়ে। আর্যের সাথে সাথে কেটে বলে, অফ ডিসকাশন। আর্যে আর কাউকে কিছু বলতে না দিয়ে সিঁড়ির দিকে চলে যায়। তার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায় উপরে। নিচে জ্যাক নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে বলে, এই লোকটার সাথে ডিল করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। কাইলিন পাশে দাঁড়িয়ে সব দেখছিল। তার জীবনে প্রথমবারের মতো জ্যাকের অবস্থা দেখে পেট ফেটে হাসি আসছে। সে কোনোমতে ঠোঁট কামড়ে হাসি চেপে কিছু বলার আগেই জ্যাক রুক্ষ স্বরে আওড়ায়, একদম কাটা গায়ে নুনের ছিটা দিতে আসবে না। কাইলিন এবার কোনোমতে গম্ভীর থাকার চেষ্টা করে। জ্যাক বিরক্ত হয়ে শিট বলে বেরিয়ে যায়। একটু নীরবতা, তারপর কাইলিন আর নিজেকে ধরে রাখতে পারে না। সে হেসে দিল জোরে হাসতে হাসতে বলে, একজনের বউ গায়েব, আরেকজনের বউ বের হতে চাইছে। আর আমি এখনো সিঙ্গেল। লাইফ ইজ গুড, কোন প্যারা নাই। তড়িঘড়ি করে মুখ চেপে আবারও নিজের হাসি আটকে ফেলে, কেননা আর্যে বা জ্যাক দেখতে পারলে তার খবর করে ফেলবে। আর যদি জোর করে বিয়ে দিয়ে দেয়, তাহলে তো সারা জীবনের মতো হাসি বন্ধ হয়ে যাবে। চায়নার লিনহুয়া ভ্যালির কাছাকাছি ছোট্ট আধুনিক জনবসতির মধ্যে একটা দুইতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ভেলোরা অ্যাটেলিয়ার। নামটা শুনতে বর্ষর কিছু মনে হলেও বাস্তবে এটা একটা ছোটখাটো অফিস। তবে এই ছোট জায়গাটার মধ্যেই লুকিয়ে আছে অনেক স্বপ্ন, অনেক পরিশ্রম, আর কিছু মানুষের চুপচাপ লড়াই। ভিতরে ঢুকলেই চোখে পড়ে, একপাশে সানার ডিজাইনিং টেবিল, রঙিন কাপড়, স্কেচবুক, পেন্সিল, থ্রেড, পিন, সবকিছু এলোমেলো, কিন্তু তার কাছে সবকিছুর নির্দিষ্ট জায়গা আছে। এই টেবিলটা ঈশানী বা এসপি ঠিক করলেই ঠিক হয়, না হলে এভাবেই থাকবে। অন্য পাশে ঈশানীর কর্নার, কয়েকটা লাইট, ক্যামেরা, মেকআপ কিট, ছোটখাটো অ্যাড শুটের জন্য যথেষ্ট। আর সামনে একটা ডেস্ক, যেখানে বসে থাকে এসপি। ফাইল, ডকুমেন্ট, কল, সবকিছু সে সামলায়। কারণ সে এই অফিসের বসের সেক্রেটারি। আজ অফিসের পরিবেশটা একটু আলাদা। সবাইকে হঠাৎ করে মিটিং রুমে ডাকা হয়েছে। মিটিং রুম বলতে একটা মাঝারি সাইজের টেবিল, চারপাশে কিছু চেয়ার, দেয়ালে কয়েকটা পুরনো ফ্যাশন পোস্টার। সবাই এসে বসে আছে, মুখগুলো থমথমে, কারো চোখে কৌতূহল, কারো মধ্যে টেনশন। কেউ জানে না হঠাৎ এই মিটিং কেন। এই সিরিয়াস পরিবেশের মাঝেও সানা আর এসপি চুপচাপ বসে নেই। টেবিলের নিচে নিচে দুষ্টামি চালু। এসপি আস্তে করে সানার দিকে একটা কাগজ ঠেলে দেয়, তাতে লিখা, জানিস, বসের মাথার চুলগুলো সব নকল। সানা সেটা পরে হাসি চেপে রাখে। সে নিচে লিখে ফেরত দেয়, চায়না মাল আর কত ভালো হবে বল। এদিকে ঈশানী পুরো সিরিয়াস। সে দুজনের দিকে কড়া চোখে তাকিয়ে ফিসফিস করে, তোরা একটু চুপ থাকবি? সানাও তার মতো করে জবাব দেয়, তুই জন্ম থেকেই এমন নাকি পড়ে হয়েছিস? ঈশানী চোখ বড় করে তাকায়, সানা এবার আর হাসি ধরে রাখতে পারে না। ঠিক তখনই দরজা খুলে তাদের বসো মিস্টার সিংহুয়ান ঢুকে পড়েন। মুহূর্তেই সবাই সোজা হয়ে বসে যায়।
পরিবেশটা আবার গম্ভীর হয়ে যায়। বসো টেবিলের সামনে দাঁড়িয়ে চারদিকে তাকান। তারপর ধীরে ধীরে চাইনিজ ভাষায় বলেন, ওয়াজিনথিন বাদাজিয়া জিয়া জিয়াওলাই, শি ইউ ইউয়ান ইন দে। আজকে তোমাদের সবাইকে একটা কারণে ডেকেছি। এসপি ও ঈশানী চাইনিজ ভাষা আয়ত্ত করতে পারলেও সানা এখনো হালকা হালকা বুঝে আর বলতে তো মোটেও পারে না। তিনি ফের বলেন, একটা খুব ভালো খবর আছে। কাল থেকে শুরু হচ্ছে সাংহাই ফ্যাশন উইক। কথাটা শুনেই রুমে হালকা গুঞ্জন শুরু হয়ে যায়। কারণ সবাই জানে, এটা কত বড় প্ল্যাটফর্ম। সিংহুয়ান আবার বলেন, আর এই বছরের জন্য স্পন্সররা আমাদের কোম্পানি থেকে একজনের ডিজাইন সিলেক্ট করেছে। এক মুহূর্তে পুরো রুম নিস্তব্ধ। সবাই তাকিয়ে আছে চাতক পাখির ন্যায়। কার নাম বলবেন? এই অপেক্ষা। সানার বুকের ভেতর ধুকপুক শুরু হয়। সে কাল রাতের ডিজাইনগুলো দিয়েছিল। বসো হালকা হেসে বলেন, সুনেহনা খানম। মুহূর্তে এসপি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করে। সুনেহনা খানম, এটা সানার ছদ্মনাম। এখানে আসার পর মিসেস দিলরুবা খানম তার পরিচয় ওনার মেয়ের নাম জড়িয়ে ঢেকে দিয়েছেন। সানা প্রথমে স্থির, তারপর ধীরে ধীরে তার মুখে হাসি ফুটে ওঠে। চোখে অবিশ্বাস আর আনন্দ। রুমে সবাই করতালি দেয়। কেউ কেউ এসে তাকে অভিনন্দন জানায়। ঈশানী এসে তাকে জড়িয়ে ধরে। দেখছিস, আমার সাথে থাকলে ভাগ্য খুলেই যায়। মিস্টার সিংহুয়ান আবার বলেন, এইটা শুধু তোমার না, আমাদের ভেলোরার জন্য একটা বড় অর্জন। আর সুনেহনা তোমাকে 7 দিনের জন্য সেখানে যেতে হবে। লাইভ শোকেস হবে তোমার ডিজাইন। সানার চোখ বড় হয়ে যায়। আমি নিজেও থাকব। হুম, আর এসপি তো আমার সাথেই থাকবে। এই সময় ঈশানী হঠাৎ বলে ওঠে, বসো, আমিও যাব। সবাই তার দিকে তাকায়। মিস্টার সিংহুয়ান গম্ভীর মুখে দাঁড়িয়ে কিছু বলার আগেই ঈশানী বলে ওঠে, আমি গেলে কোম্পানিরই সুবিধা, মডেলিং, প্রেজেন্টেশন সবকিছুতে সাহায্য করতে পারবো। একটু নীরবতা শেষে বসো হেসে বলেন, ঠিক আছে, তুমিও যাবে, আর আজকে এই খুশিতে পুরো অফিসকে আমি ট্রিট দিচ্ছি। মুহূর্তেই রুমে উচ্ছ্বাসে ভরে ওঠে। সিংহুয়ান বেরোনোর আগে তাদের তিনজনের দিকে তাকিয়ে বলে, আর তোমরা তিনজন, কাল সকালেই রেডি থাকবে। কারণ শহরে যেতে যেতে রাত হয়ে যাবে। 10টায় পার্টি শুরু হবে। তিনজনই মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। একে একে সবাই বেরিয়ে পড়ে। সবাই চলে যাওয়ার পেছনেই তিন মাথা একসাথে চলে আসে। সানা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে কিছু একটা ভেবে বলে, ইয়ে আর, আমি না ক্যামেরার সামনে যাব না। পাশ থেকে ঈশানী বিস্মিত গলায় প্রশ্ন ছুড়ে, কেন? আরে, এটা ইন্টারন্যাশনাল, যদি মার্কানের লোক দেখে ফেলে, তাহলে সমস্যা হয়ে যাবে। ঈশানী উচ্ছ্বাস ভরা কণ্ঠে শুধায়, আচ্ছা, তাহলে আমি একদিনের জন্য মিস সুনেহনা খানম হয়ে যাব। এসপি সাফ সাফ তার মুখের উপর শক্ত কণ্ঠে নিষেধ করে দিল। ওটা পেস্ট্রির, আপনি কেন নিবেন, মিসেস নাগিন? ব্যাস, শুরু হয়ে গেল দুজনের কথা কাটাকাটি। সানা দাঁত চেপে দুজনকে দুদিকে সরিয়ে বলে, আবে আর, চুপ কর তোরা দুজন। কথা ক্যামেরার সামনে বা পিছনে না। কথা হলো, আমরা সবাই পার্টিতে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো, বসু ট্রিট দিচ্ছে, মানে। তিনজন একে অপরের দিকে আর চোখে তাকিয়ে একসাথে চিৎকার করে বলে, মানে কবজি ডুবিয়ে খাওয়া। এই বলে তিনজনই একসাথে বাহিরে চলে যায়। ঈশানী বিডিতে থাকতে কত ডায়েট, কত কিছু ফলো করত। কিন্তু এখানে এদের সাথে থাকার পর ডায়েট তার থেকে 10 হাত দূরে চলে গিয়েছে। ঈশানী যেতে যেতে সানাকে বলে, ডাইনি শোন, আমরা কিন্তু দুজনে অফ শোল্ডার গাউন পরব। না, আমি ওসব ছোটখাটো পোশাক পরব না। আরে ওটা লং গাউন, শুধুমাত্র অফ শোল্ডার। না, আরে প্লিজ না, একদিনই তো। শুধু কালকে। তুই কালোটা, আমি লালটা। কালকে পার্টির প্রথম দিন, সবাই থাকবে। শুধু কালকে, প্লিজ, প্লিজ, প্লিজ। সানা শেষমেশ বাধ্য হয়ে রাজি হয়ে যায়। এখন চল মিশন 2 বসকে লুটা কমপ্লিট করে আসি। আরে আমি না, ভীষণ এক্সাইটেড, বহুদিন পর কালকে পার্টি।